বলতে ওই নোয়াখালীর বেগমগঞ্জে একটা ধর্ষণের যে ঘটনা সেটার কথা এটা বলছিলাম। আজকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু আগে সংবাদ পেয়েছি যেটা। Shit! ভাই আমি ভেবেছিলাম অনেক আগের, ভেবেছিলাম ওই সবের বিচার টিচারও হয়ে গেছে, আপনি তো টেনশনটা বাড়াই দিলেন। আসিফ ভাই, আপনি একটা ভিডিও দেখেছেন? মানে আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মতো দেখতে পেরেছি। মানে একটা মহিলা, একটা নারী আর কি, তাকে হচ্ছে বিবস্ত্র করে ভিডিও করছে এবং 3-4 জন হায়না পুরুষ মিলে আর কি, মানে, এবং সে বারবার বলছে যে আল্লাহর দোহাই লাগে, বাবা ডাকছে, ভাই ডাকছে, মানে 10-15 সেকেন্ড শোনা সম্ভব হয়েছে। পরে কি হচ্ছে আসলে আমি জানিও না, ধারণা করে নিয়েছি যে হয়তো ধর্ষণই হয়েছে। বেঁচে আছে স্নো আইস? উনি কি বেঁচে আছেন? উনি উনি বেঁচে আছেন, উনি বেঁচে আছেন যতটুকু শুনেছি এ পর্যন্ত। তো আমি ওটার সাথে একটু যুক্ত করে দু চারটা কথা বলতে চাই। আর আপনাদেরকে আমি নিয়মিত শুনি, খুব ভালো লাগে। এবং আমি চাই এরকম প্ল্যাটফর্ম আরো বেশি করে হোক, যেখানে মানুষ তাদের কথাগুলো বলতে পারবে। আস্তিক হোক নাস্তিক হোক, যে হোক না কেন, মানুষ তাদের মতামতের বিনিময় করতে পারবে। তো অনেকে হয়তো যুক্ত হবেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। তো আমি জাস্ট দুটো কথা বলেই আরেকটা প্রশ্ন করতে চাই। তো নোয়াখালী যে ঘটনাটা, সেটা দেখার পরে আসলে মনে হচ্ছিল আপনাদের সাথে আমি দুটো কথা বলবো, কারণ আমি এখানে একা থাকি, দেশের বাইরে পড়াশোনা করছি। তো আসলে কথা বলার ওরকম কেউ নেই, আপনাদেরকে শুধু শুনেই যাই, তো মনে হলো কথা বলি। তো দুটো কথার মধ্যে সেটা হচ্ছে যে, সৃষ্টিকর্তা যদি থেকে থাকেন, সৃষ্টিকর্তা যদি এতটাই দয়ালু হন, ইসলামিক কনসেপ্ট থেকে যেটা বলা হয়ে থাকে সৃষ্টিকর্তা সব থেকে দয়ালু, তো এই সমস্ত মানুষ যারা সাফার করে, এই সমস্ত মানুষ যারা এই ধরনের একটা ট্রমার মধ্যে দিয়ে যায়, এরকম নির্যাতনের মধ্যে দিয়ে যায়, এই মানুষগুলোর আসলে অপরাধটা কি, যার কারণে তাদেরকে এটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই কষ্টগুলো নিতে হচ্ছে। ইসলামের দৃষ্টিতে বলা হয় এটা হচ্ছে পরীক্ষা। এটা কেমন পরীক্ষা? একটা মানুষকে ধর্ষণ করছে, নির্যাতন করছে, তার যোনির মধ্যে লাইট ঢুকিয়ে দিয়েছে, টর্চ লাইট যেটা, এবং বলা হচ্ছে যে এটা হচ্ছে সৃষ্টিকর্তার পরীক্ষা। এটা কি ধরনের পরীক্ষা এবং কেন এটা নেওয়া হচ্ছে এই পরীক্ষাটা? তার মানে কি সৃষ্টিকর্তা এই কষ্টগুলো, মানুষের এই দুঃখগুলো, এগুলো দেখতে মজা পায়? আমি আসলে খুবই আবেগ আপ্লুত আজকে। আমি দেখতে পারিনি ভিডিওটা। কিছুক্ষণ দেখে আমি আসলে মানসিকভাবে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি, আমি কথা বলতে পারছি না ঠিক মতো। তো যারা শুনছেন আমাকে, আসিফ ভাই এবং মাতুব্বর ভাই দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, যে আমি কথাগুলো অন্তত আমি বলতে পেরেছি। তো মানুষজনকে বলবো যে আপনারা প্লিজ এটা নিয়ে একটু ভাববেন, এটা নিয়ে একটু ভাবেন আপনারা, এবং যার জায়গা, যার যার জায়গা থেকে একটু সমাজটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন, লেখালেখি করেন, মানুষের সাথে কথা বলেন, মত প্রকাশ করেন। তবে হ্যাঁ, অবশ্যই সেটা নিজের নিরাপত্তা বজায় রেখে। কারণ বাংলাদেশের অবস্থা, আমরা বাইরে থাকি, আমরা হয়তো কিছুটা সেফ, বাংলাদেশে যারা আছেন তাদের জন্য এটা অনেক কষ্টের। হয়তো মনের মধ্যে কথা থেকেও বলতে পারেন না। আমি 10-11 বছর আগে থেকেই আমি পড়াশোনা করি, মুক্ত চিন্তা করি, কিন্তু সেই কথাগুলো আমি বলতে পারছিলাম না। বাইরে আসছি, দু একটা কথা হয়তো বলি আমি মাঝে মাঝে। তো এটাই মানুষজন এটা ভাবা উচিত। যে ঘটনাটা ঘটেছে, মাতব্বর ভাই যেটা দেখাচ্ছেন, এটা প্রায় 30 দিন আগের ঘটনা, 30-32 দিন আগের ঘটনা, কিন্তু এটা প্রকাশিত হয়েছে আজকে। এই 30 দিন কেন, এটা আরো আগে কেন সংবাদে আসলো না? মানুষ কেন জানলো না এটা? এটার কেন বিচার হলো না? দেশের এই অবস্থা, রাষ্ট্রীয় যে অবস্থা সেটা, সেই সাথে ধর্মের দৃষ্টিকোণ থেকেও এই ধরনের অকেজো ব্যবস্থা আমাদের আসলে দরকার নাই। এ ধরনের রাষ্ট্রের দরকার নাই, এ ধরনের সৃষ্টিকর্তার আমাদের দরকার নাই, যারা মানুষকে এই কষ্টের সময় বাঁচাতে পারে না। আর প্রশ্ন যেটা মাতব্বর ভাই আমি জানতে চাই, সেটা হচ্ছে যে এই যেটা চলছে সমাজে, যেটা আমরা দেখতে পাচ্ছি, আহ, অযোগ্য রাষ্ট্র ব্যবস্থা এবং অযোগ্য সৃষ্টিকর্তা এইভাবে চলছে, এটাকে কিভাবে থামানো যায় বলে আপনি মনে করেন? আসিফ ভাই কিছু হয়তো যুক্ত করতে পারেন। আর আমি হয়তো নিয়মিত যুক্ত হওয়ার চেষ্টা করব। এখন কথা বলে আমার খুব ভালো লাগছে। তো যদি আপনারা আমাকে বলতেন যে এটার আসলে সমাধানটা কি হতে পারে, কি করা যেতে পারে, এটা আসলে মানে কিভাবে এটা থামানো যেতে পারে, জাস্ট এটাই। আমি অনেকক্ষণ সময় নিয়েছি, দুঃখিত। আসলে অনেকে যুক্ত হবেন, মাতব্বর ভাই। আসিফ ভাই আপনি যদি ভাই, এই ভিডিওটা আমাকে ইনবক্সে দেয়া হয়েছে, কিন্তু আমি প্রথম 4-5 সেকেন্ড দেখার পরে আমার আর দেখার সাহসটা হয় নাই। কারণ আমার মানে ওই কয়েক সেকেন্ড দেখেই আমার যে অবস্থা হয়েছে, আমি শিওর যে পুরোটা দেখলে আমি হয়তো আগামী 1 সপ্তাহ ঘুমাইতে পারতাম না। সুতরাং এই জিনিসটা নিয়ে আসলে কথা বলতে আমার খুবই ইয়া, মানে আসলে কেমন যেন লাগতেছে। আপনারাই বলেন ভাই, আমি এটা নিয়ে কথা বলতে আমার খুব খারাপ লাগতেছে। অন্য কোনো বিষয় নিয়ে আলাপ আলাপ আলোচনা শুরু করি। আহ, 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 মাতবর ভাইও কথা বলতে উম, অস্বস্তি বোধ করতেছেন, আমারও কথা বলতে একটু সমস্যা হচ্ছে। অন্য কোনো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। স্নো আইস ভাই, আপনি কি যদি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলেন তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা আমিও আচ্ছা আসলে আচ্ছা, আমি নিয়ে কথা বলতে বুঝতে চাই না পেরেছি। আসলে। আসলে কষ্ট লাগারই কথা এটা। অনেক কথাই বলতে চাই, কিন্তু আজকে না, আরেকদিন বলবো, কারণ আজকের মানসিক অবস্থা খুবই খারাপ। এমন একটা জায়গাতে আছে যেখানে আসলে
করোনা ভাইরাসের কারণে গত 9 মাস 10 মাস ধরে একটা সাফোকেটেড একটা জায়গাতে নিরাপত্তাজনিত কারণে আসলে, যার কারণে বাইরে যাওয়া হয় না, সেদিক থেকে মেন্টাল প্রেশার, এর মধ্যে আবার এই ধরনের একটা ঘটনা যেটা নতুন না, এরকম তো বাংলাদেশে চলেই যাচ্ছে, এবং আমার ব্যক্তিগত জীবনে এরকম কিছু অভিজ্ঞতা আছে যেখানে এরকম সাফার করতে হয়েছে ফ্যামিলি থেকেও। তো নতুন করে কোনো প্রশ্ন আমি করতে চাই না আসিফ ভাই, মাতব্বর ভাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন, মুসলিম অমুসলিম যারাই আছেন না কেন সবাই এক প্ল্যাটফর্মে কথা বলেন, মতামত শেয়ার করেন, আলোচনা হোক, আলোচনা চলতে থাকুক, এটা খুব বেশি দরকার। ভালো থাকবেন মাতব্বর ভাই, আসিফ ভাই, আপনাদের জন্য শুভকামনা। নওয়াজ ভাই, আপনি একটা কাজ করেন, আপনি যদি মুক্তির অনুভূতিতে যুক্ত হতে চান, মানে যুক্ত হয়ে আপনার জীবনের ঘটনাগুলো বলতে চান, তাহলে আপনি আমাকে ইমেল করেন প্লিজ। আচ্ছা মাতব্বর ভাই, জানাবো আপনাকে আমি। আচ্ছা, মাতুব্বর ভাইকে একটু আমি বলছি যে আপনি যদি না পারেন, আপনার যদি মানে নার্ভাস ব্রেকডাউন হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে আমার মনে হয় আজকে লাইভটা শেষ করে দেন বা কিছুক্ষণ কাইন্ডলি একটা ব্রেক নেন। যদি আপনি ভালো বোধ করেন, আপনার লাইভ করার মতো স্ট্রেংথ থাকে, তাহলে আপনি একটু পরে আবার আসতে পারেন মাতুব্বর ভাই। মানে আপনি চাইলে কিছুক্ষণ ব্রেক নিতে পারেন। কিছু এটা শোনার পর আসলে কথা বলার ওই মন মানসিকতাটা হারিয়ে ফেলছি। তবে খুবই কৃতজ্ঞ যে আমি এক দুষ্টু নাসারাদের দেশে আছি, বাংলাদেশে নাই। এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। খুবই মানে খুবই কষ্টের জিনিস এই ব্যাপারগুলা। ধন্যবাদ আপনাদেরকে, অন্য আরেকদিন কথা হবে। আচ্ছা, ভালো থাকবেন। মানে এর আগে যে কথা বলে গেছেন ওই একটা ভিডিওর ব্যাপারে, যদিও আমি দেখি নাই, কিন্তু এই ধরনের অনেক ঘটনাই তো আমাদের বাংলাদেশে ঘটছে। আর যেভাবে এক্সপ্লেইন করলেন তাতে বোঝা গেল যে এটা কতটুকু মানে পরিচিত হয়েছে ব্যাপারটা। আসলে ওই যে মাঝে মাঝে আপনাদের লাইভ শুনতে শুনতে অনেকগুলো বিষয় আমাদের ক্লিয়ার হয়েছে, আমিও ক্লিয়ার হয়েছি। বিশেষ করে যেমন যে যত অপরাধী করুক না কেন তার ফাঁসি না হোক, সেইটা আমিও মানে আমি যখন আসিফ ভাইয়ের কথা শুনছি, আপনাদের কথা শুনছি, তখন কিন্তু আমিও এটার সাথে একমত প্রকাশ করছি এবং আমি অনেককে এই কথাগুলো বলি। কিন্তু মাঝে মাঝে এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে, তখন মনে চায়, বিশ্বাস করেন আমি তো দেখিনি, কিন্তু এগুলি শোনার পরেই এখান থেকে যে যারা এই কথাগুলি বলতেছিলেন, অনেকেই বলতেছিলেন যে আমি কাঁপতেছি, এরকম লিখতেছিলেন। আর মাতু ভাই কথা বলতে পারতেছিলেন, আসিফ ভাই চলে গেলেন। তার মানে কতটুকু মানে কি বলবো, এটা কোনো এক্সপ্লেন করার কিছু নেই। এখন আমি যেখান থেকে সরে আসছিলাম যে মানুষকে হত্যা করা ঠিক না, আমার কাছে মনে হয় কি যে এখন আমি নিজেই এই ধরনের মানুষগুলোকে যদি পারি, আমার যদি একটা গ্রুপ তৈরি করি, আমার যে মনে হয় যেন আমি তাদেরকে হত্যা, বিশ্বাস করেন মানে এই দেশে থাকতে ইচ্ছা করে না আমার। যদি আসলে যদি কোনো পুনর্জন্ম থাকতো, যদি আরো কখনো অন্য কোনো সময় যদি জন্ম নেওয়া যেত মৃত্যুর পরে, তো বাংলাদেশে না অন্য কোনো দেশের কুকুরেও যদি জন্ম নিতাম, তবুও মনে হয় মানে আচ্ছা অনেক বেশি ভালো। বিশ্বাস করেন আর কথা বলতে পারতেছি, সরি। আমি এইটুকু বলার জন্য আসছি। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এই ব্যাপারে আজকে আমি পার্সোনালি কোনো কথা বলতে চাচ্ছি না, মানে পরে হয়তো একটা সময় কথা হবে। মাতব্বর ভাই। জি আপু, শুভরাত্রি, ভালো থাকবেন। আচ্ছা নাহিদ আপু, অমিত ভাই, আপনাদেরকে থ্যাঙ্কস আসার জন্য। আমি যেই খবরটা দেখাচ্ছিলাম, খবরটা আমি একটু আরেকবার দেখাই, কারণ আমার মনে হয় না যে দেখানো মানে আমার মনে হয় যে দেখানো উচিত। মানুষ তো আসলে সত্যি বলতে কি, ব্রুটালিটির সর্বোচ্চ পর্যায়ে না গেলে মানুষ আসলে ফিল করতে পারে না। মানুষ ফিলটা ততক্ষণ করতে পারে যতক্ষণ পর্যন্ত মানে তার কাছে মনে না হয় যে এটা ব্রুটাল, ততক্ষণ পর্যন্ত সে ফিল করতে পারে না। যেমন একটা মানুষকে একটা থাপ্পড় মারা, কাউকে একটা থাপ্পড় মারলেন, এটাও যে খারাপ, এটাও যে কষ্টের, এটা না ফিল করতে পারে না। মনে করে এটা কি এমন বড় কিছু, মানে তাদের কাছে না তাদের ব্রুটালিটিটা না মানে কেমন যেন একটা মাপকাঠি মেনে চলে, যে এই লেভেলের বাইরে গেলে তখন সেটা ব্রুটাল, তা নাইলে বোধ হয় ব্রুটাল না। হ্যাঁ, একটা মানুষকে ধরেন যে কিছু একটা করছেন, ওইটার একটা লেভেল পর্যন্ত যাইতে হবে, তারপরে আসলে মানুষের কলিজায় ঢোকে, মানুষের মানে মস্তিষ্কে আঘাত করে, তারপরে এর আগ পর্যন্ত না আঘাত করে না। এই যে ভিডিওটার প্রথম যে 10 সেকেন্ডের মতো আমি দেখেছি, সেখানে সে বাবা বলছিল, ভাই বলছিল, আল্লাহ ডাকছিল, বারবার বলছিল আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই দিচ্ছিল, আল্লাহ আল্লাহ বলছিল। মানে সে ওই নারীটা মনে প্রাণে বিশ্বাস করে যে কোনো এক আল্লাহ তাকে বাঁচাতে পারে, বা আল্লাহর কথা বললে এই মানুষগুলো তো মুসলমান, যারা তার সাথে এগুলো করতে আসছে তারা তো মুসলমান, তারা কিন্তু একটাও হিন্দু খ্রিস্টান মানে যাই হোক নাস্তিক ছিল না আর কি, তারাও আস্তিক, সবকটাই আস্তিক ছিল। ওখানে সবকটাই আস্তিক ছিল, সবকটাই ধর্মে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে, একটাও নাস্তিক ছিল না ওইখানে। যদি নাস্তিক থাকতো তাহলে না হয় আমি ওই মানুষটাকে দোষ দিতাম যে তুই কেমন মানুষ, তোর কি কোনো কিছুই নাই, বিবেক নাই, এই নাই সেই নেই, তার সাথে আমি আর্গুমেন্টে যাইতে পারতাম। এই মানুষগুলোর প্রত্যেকটারই বিশ্বাস আছে সেই ঈশ্বরের প্রতি, যে ঈশ্বরকে সে তারা ডাকছে। ওই নারীটা যে ঈশ্বরের দোহাই দিয়ে তার কাছে চাচ্ছিল, মানে মাপ চাচ্ছিল, বা ভাবছিল যে এই ঈশ্বরের দোহাই দিলে তো নিশ্চয়ই আমি মাপ পাবো। এই লোকগুলা তো একই ঈশ্বরে আরাধনা করে, জুম্মার নামাজে তো এরা যায় প্রত্যেক সপ্তাহে, তাই সে বারবার চেষ্টা করছিল এটা বলে, মানে বাবা ডাকলেও দেখলো কাজ হচ্ছে না, যে আপনারা আমার বাবা, আপনারা আমার ভাই, কাজ হচ্ছে না।
না। এবং দেখেন ঘটনাটা ঘটছে নাকি হচ্ছে 30-32 দিন আগে, এরপরে তারা আজকে নাকি ছড়িয়ে দিয়েছে ভিডিওটা। মানে দেখেন মাঝখানে দেখেন কি বলছে, এদিকে নির্যাতনকারী সন্ত্রাসীদের ভয়ে তালা দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে নির্যাতিতাও তার পরিবারের লোকজন, তার স্বজনদের কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মানে ওরা পালিয়ে গেছে, মানে কিসের বিচার চাবে, কিসের কি, ওরা পালিয়ে গেছে। তার মানে এই ভিডিওটা যদি এরা নিজেরা না ছাড়তো, এই ভিডিওটা যদি না ছড়াইতো, নিজেরা না ছড়াইতো, তাহলে আজকে এই ঘটনাটা আপনারা কেউ জানতেন না। এই ঘটনাটা আজকে আমরা কেউ জানতেই পারতাম না যে এই ঘটনাটা ঘটছে। এই ঘটনাটা কিন্তু জানতে পারতাম না আমরা, ওরা নিজেরা জানিয়েছে, এরপরে জেনেছি আমরা। মানে তাদের চিন্তা ভাবনার লেভেলটা দেখেন, তাদের মানে বর্বরতার লেভেলটা দেখেন। তারা তার সাথে এই অত্যাচারটা করেই ক্ষান্ত হয়নি, সেটাকে ছড়িয়ে দিয়েছে তারা। মানে এতটাই কনফিডেন্ট তারা। চিন্তা করেন তাদের কনফিডেন্সের লেভেলটা, চিন্তা করেন একটাবার। ওই নারী বিচার চায় নাই, তার পরিবারের লোকজন বিচার চায় নাই, তাহলে সারা বাংলাদেশে এরকম কত ঘটনা ঘটছে যেগুলোর ভিডিও আমরা পাচ্ছি না, যেগুলা বিচার চাওয়া তো দূরের কথা, হচ্ছে নিজের নিরাপত্তা। মানে এই যে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম বেঁচে আছে কিনা, এইটাই তাদের কাছে অনেক বড়, বিশাল বড়। মানে তারা যে বেঁচে আছে, জীবনটা যে বেঁচেছে, ওইটা নিয়েই তারা মানে সন্তুষ্ট হয়ে তারা চলে গেছে ওখান থেকে। যে জীবনটা তো আছে, বেঁচে তো আসি, বেঁচে তো থাকবো, তা নাহলে তো খুন করে ফেলবে। আসলেই তাই, আমি তো ভেবেছি যে খুনই করে ফেলেছে। সাধারণত গণধর্ষণ হলে খুন করে, এই কুকুরগুলো খুন করে। কুকুর বললে আসলে ঠিক না, তারা তো কুকুর না, কুকুর তো এরকম করে না, কোনোদিন শুনি নেই কুকুর কোনো মানুষের সাথে এরকম করছে, ভুল হচ্ছে, সরি। মানে এই বর্বর গুলো। তো এরপর দেখেন ঘটনাটা কি, দেখেন আবার ঘটনাটা বলছে কি, গত 3 বছর আগে ওই নারীর বিয়ে হয়, বিয়ের কিছুদিন পরে তার স্বামী আরো একটি বিয়ে করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত 2 সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী রে ভাই, স্বামী তার সাথে দেখা করতে তার ঘরে ঢোকে। বিষয়টি দেখে স্থানীয় মাদক ব্যবসায়ী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার তারা দেখে ফেলে। রাত 10টার দিকে তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে অনৈতিক কাজের অভিযোগ এনে তাকে মারধর করে, পিটিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। আমি যতটুকু বুঝতে পারছি, আমি যতটুকু আসলে ধারণা করছি, এটা একান্তই আমার ধারণা, সত্য মিথ্যা নাও হতে পারে, তারা এই যে নারীটা তার সাথে স্বামীর সাথে দেখেন যোগাযোগ বন্ধ ছিল, তার মানে নারীটা বাসায় স্বামী ছাড়া ছিল আর কি, পরিবারে আর যাই থাক স্বামী ছিল না অ্যাটলিস্ট। এমত অবস্থায় তার মানে নিশ্চয়ই, মানে এটা আমার একদম ধারণা থেকে বলছি, এটা আবারও বলছি, এটা ভুল হতেই পারে, তারা আসলে তাকে নিশ্চয়ই চেষ্টা করেছিল, বা তার উপর একটা ক্ষোভ আছে, তাকে পায়নি জন্যই নিশ্চয়ই তার প্রতি এরকম একটা ক্ষোভ ছিল, তাই এই কাজটা করেছে। মানে তককে ছিল কবে একটা সুতা পাবে এবং তারা এরকম করবে তার সাথে। এবং সেটাই হয় সাধারণত, যে এই যে ইগোকে স্যাটিসফাই করে, পাওয়ার প্র্যাকটিস করে, যে তুই একটা নারী, তুই আমার ডাকে সাড়া দিবি না, থাম, আমি প্রতিশোধ নেব। এই যে প্রতিশোধ পরায়ণতা, এই যে মানসিকতাটা, সেইটা থেকে আসলে এরকম করে এরা। তো এই ঘটনাটার ভাই আমি সত্যি বলছি, আমি কার কাছে বিচার চাবো বা কি বিচার চাবো? হ্যাঁ, 5 মিনিট আগে যদি আমার কাছে জিজ্ঞেস করতেন, আমি ইমোশনাল হয়ে বলতাম বেটাদেরকে ঝুলাই ফেলেন, ধরে এটা করেন ওটা করেন। বাট আসলে সত্যি বলতে কি, এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন, আমি এখনো বলবো যে না, ওইগুলারে লক আপ করেন, লক আপ করে ওইগুলারে স্টাডি করেন, ওইগুলারে স্পেসিমেন কপি বানান, ওইগুলারে স্পেসিমেন কপি বানিয়ে, মানে করে গবেষণার বিষয় বানিয়ে ওইগুলো নিয়ে গবেষণা, ওইগুলারে স্পেসিমেন বানিয়ে দেখেন যে কোন মানসিকতা থেকে তারা এইগুলো করছে, কেন করছে, কি করলে তাদের এই মানসিকতাটা দূর হয়। এই লোকগুলারে, ইনফ্যাক্ট পার্টিকুলারলি এই লোকগুলারে আপনারা চেষ্টা করেন কেমনে এদেরকে করা যায়। আর তার যার ক্ষতি হয়েছে, আমি জানি না ধর্ষণের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ক্ষতিপূরণের সিস্টেম আছে কিনা, মানে একটা ক্ষতি তো আসলে পূরণ করা সম্ভব না, বাট মানে তার জন্য আসলে কোনো কিছু আছে কি আমি জানি না, আইনে বোধহয় নাই। আর একটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে এই পার্টিকুলার এই বিষয়টাকে বাংলাদেশের আইনে ক্লিয়ারলি ধর্ষণ বলা যাবে না, যৌন নির্যাতন বলতে হবে। এবং দেখেন খবরে তাই লিখেছে, নির্যাতন লিখেছে, কারণ আছে দেখেন পুরো। আচ্ছা দেখি তো পুরো খবরে কি ধর্ষণ শব্দটা লিখেছে? না, ধর্ষণ শব্দটা না, এই ঘটনাটাতে ধর্ষণ শব্দটা লেখেনি। কেন লেখেনি জানেন? এমন না যে এই একটা পত্রিকা এটা তারা না বুঝে লিখলো না। কেন লিখেনি জানেন? নির্যাতন শব্দটা কেন লিখেছে জানেন? কারণটা হচ্ছে বাংলাদেশের আইনে একজন নারীকে সঙ্গম করে, জোরপূর্বক সঙ্গম করে, মানে জোরপূর্বক সঙ্গম করে তখনই সেটাকে ধর্ষণ বলে, তা নাহলে সেটাকে ধর্ষণ বলে না বাংলাদেশের আইনে। এই কারণে এই ঘটনাটাকে ধর্ষণ লেখেনি, ধর্ষণ বলতেও পারবেন না আপনি আমি। কেন? কারণ সে তো তার সাথে যৌন সঙ্গম করেনি, সে টর্চ লাইট দিয়ে, মানে অন্য আরেকটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তাকে পেনেট্রেট করেছে। বুঝতে পারছেন জিনিসটা? পেনেট্রেট করেছে তার পুরুষাঙ্গ দিয়ে না, অন্য কিছু দিয়ে, হাত দিয়ে বা টর্চ লাইট দিয়ে, যেমনটা এই যে কমেন্টে লিখলেন টর্চ লাইট দিয়ে। আমি জানি না কি করেছে, আমি ভাই দেখার সাহস নাই আমার, আপনারা হয়তো দেখতে পেরেছেন তাই লিখেছেন, আমি দেখতে পারিনি। মানে যেটা দিয়েই করেছে আর কি, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে তাকে যদি পেনেট্রেট করে, বাংলাদেশের আইনে ইনস্ট্রুমেন্ট দিয়ে পেনেট্রেট করাকে ধর্ষণ বলা হয় নাই কোথাও। পরশু দিনের লাইভেই দেখিয়েছি এটা, আপনারা বললে আবার দেখাবো। পেনাল কোডের 375 ধারায়, আবার নারী শিশু নির্যাতনের 19 ধারায় কোনোখানেই এটাকে হচ্ছে
19 না কত নম্বর ধারায় আর কি, কোনোখানেই এই জিনিসটাকে ধর্ষণ বলা হয়নি। এগুলা নির্যাতন, যৌন নির্যাতন বা শারীরিক নির্যাতন। কিন্তু ধর্ষণ বলতে শুধুমাত্র পুরুষ হইতে হবে, পুরুষ দ্বারা নারীকে হইতে হবে এবং জোরপূর্বক সঙ্গম হইতে হবে এবং বিবাহ ছাড়া হইতে হবে। স্বামী যদি এই কাজটা করতো, স্বামী যদি তাকে ইনফ্যাক্ট এই কাজটা করতো, তাহলেও যৌন নির্যাতন বলতে হবে। যদি ধর্ষণও করতো তাহলে আর ধর্ষণ বলতো না, যৌন নির্যাতন হয়তো কোনোভাবে বলা যেত, তাও ক্লিয়ারলি না। স্বামী যদি করতো, এটা যদি বাইরের লোক না হয়। এই হচ্ছে বাংলাদেশের আইন, সেই কারণে এটাকে বারবার যৌন নির্যাতন বলছে। দেখেন এখানে সব জায়গায় যৌন নির্যাতন বলেছে, খুব ভালো করে জানে এটার নাম ধর্ষণ তারা বলতে পারবে না, কারণ পেনেট্রেটটা যৌনাঙ্গ দিয়ে হয়নি, পেনেট্রেটটা করেছে অন্য কিছু দিয়ে, ইনস্ট্রুমেন্ট দিয়ে বা অন্য কিছু দিয়ে। কিন্তু ধর্ষণের আধুনিক সংজ্ঞায় বলা হচ্ছে মুখ দিয়েও যদি কোনো কিছু প্রবেশ করায়, কোনো ইনস্ট্রুমেন্ট, এবং সেটা যদি সেক্সুয়াল পেনেট্রেশন হয়, সেটাকে ধর্ষণ বলা হবে আধুনিক আইনে। মুখ দিয়েও মানে শরীরের যে কোনো অংশ দিয়ে যদি তাকে পেনেট্রেট করা হয় সেটা না, এবং যে কোনো কিছু দিয়ে যদি পেনেট্রেট করা হয় সেটা ধর্ষণ, সেটা নারীর হোক, সেটা পুরুষের হোক, যারই হোক, সেটা ধর্ষণ। তো দেখেন তাহলে আপনারা চিন্তা করে যে আপনাদের আশেপাশে কত ঘটনা থাকে যেগুলো আমরা জানতে পারি না রে ভাই। তালা দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারা, নির্যাতিতারা পরিবার সহ পালিয়ে যায়। এবং দেখেন এই বর্বররা যারা নির্যাতনকারী, যারা ধর্ষক, সেই ধর্ষকগুলোর নিজের ছড়ানো ভিডিও দেখে তখন মানুষ বুঝলো যে এই ঘটনাটা ঘটেছে। তার মানে তারা যদি ভিডিওটা না ছড়াতো, ভিডিওটা যদি না করতো, আজকে জানতে পারতেন না যে এই ঘটনাটা ঘটছে। ফারাজ ভাই, থ্যাঙ্কস ফর কামিং। ফারাজ ভাই, আপনি যদি কিছু বলেন কাইন্ডলি। ভাই আমি পারি নাই ভিডিওটা দেখতে। অনেকের কমেন্ট দেখলাম, কিছুক্ষণ দেখলাম আপনার লাইভে অনেকে বলছে যে টর্চ লাইট দিয়ে সামথিং করা হয়েছে, বাট আমার থাম্বনেইলেই যে অবস্থা দেখছি ভাই, এরপর আর ভিডিওটা অন করতে পারি না। আপনারা এটা দেখাইছেন, গুড ফর ইউ, বাট আমার খুবই খুবই বেশি ডিসগাস্টিং লাগছে, আমি এটা দেখতে পারি নাই ভাই। এক্স্যাক্টলি। তো এই বিষয় নিয়ে আচ্ছা দেখি, আমাদের সাথে সাইদ ভাই আছে, সাবরিনা আপু আছে, ও অমিত ভাইও আছে। যেহেতু সবারই কথা শুনি, তাহলে আপনারা একটু বলেন কাইন্ডলি। আজকে আর নতুন করে কাউকে যুক্ত করছি না। মুমিন ভাইরা যারা যুক্ত হতে পারলেন না, তারা আগামী দিন যুক্ত হন, তাহলে আগামী দিন কথা হবে আপনাদের সাথে। আজকে আসলে সরি, আজকে আর অন্য নতুন কাউকে যুক্ত করতে পারছি না। আমি সবার কিছুক্ষণ কথা শুনে আমি লাইভটা আসলে শেষ করে দিব। আর এরপরে মুক্তির অনুভূতিও আছে, আজকে মুক্তির অনুভূতি আজকে আছে, মুক্তির অনুভূতিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো সাইদ ভাই, আপনি যদি কিছু বলেন। সরি, আমার ক্যামেরা নেই সময়। হ্যাঁ হ্যাঁ বলুন, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, যাই হোক, খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে আপনারা কথা বলছিলেন। আমি এই বিষয়ে আমার দুইটা কথা থাকবে। হচ্ছে কি, এইসব কারণে ভেঙে পড়লে হবে না, কথা বলতে হবে, সবার কথা বলতে হবে, সেটা যতই ইয়ে হোক, কষ্টদায়ক হোক। যদি কথা না বলেন তাহলে মানুষ মানে সোচ্চার হবে কি হবে, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে গিয়ে আসলে অপরাধী এখানে এর সাথে না ওই ধর্ম টানাটা মনে হয় মানে আমার কাছে মনে হয় অযুক্তি হবে। কারণ দেখা যায় অনেক ধার্মিক আছে আপনার অপরাধ করে, আবার অনেক অধার্মিক আছে অপরাধ করে। তো আমরা যদি অপরাধকে অপরাধ বলে যদি ইয়ে করি, কি বলে ওটাকে, যদি আমরা অপরাধকে অপরাধ বলে যদি শনাক্ত করি, মানে ভালো হয়, অ্যাড্রেস করি, ভালো হয় আর কি। সে ধর্ম টানলে জিনিসটা মানে অন্যদিকে চলে যায় আর কি। আমার ব্যক্তিগত মতামত। কারণ আপনি আপনি এই বিষয় নিয়ে কথা বলার সময় আপনি বলছিলেন যে সবারই আল্লাহ আছে, আল্লাহকে ডাকছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এটা একটা ভিন্ন টপিক হয়ে যায়। আচ্ছা, ওই নারীটা যখন বলছিল যে আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, ইয়া আল্লাহ করে বারবার ডাকছিল, সেই বিষয়ে আমার কি? হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা। আমার মতে মানুষ কিন্তু সমাজে অপরাধ করে না নট বিকজ অফ ধর্ম। আমি যেটা দাবি করিনি যে ধর্মের কারণে সে এই কাজটা করেছে, মোটেই না, মোটেই সে ধর্মের জন্য এই কাজটা করেনি, এবং মোটেই তাকে ধর্ম বলে দেয়নি যে তুমি এটা করো, এই দাবি আমি করিনি। আমার যেটা বক্তব্য ছিল সেটা আবারও বলি, আমার দাবি ছিল যে ঈশ্বরকে, আল্লাহ, ভগবান, বুঙ্গা ইয়াহওয়ে মানে জিহোবা, তারপরে হচ্ছে এই যে জিজাস, তারপরে হচ্ছে আপনার বিষ্ণু, এইসব আত্রা ফাত্রা লোকজনকে ডেকেও মানে লাভ হয়নি। তারা সেই আত্রা ফাত্রা ক্যারেক্টার গুলাতে বিশ্বাস করে, যারা ঘটনাটা ঘটিয়েছে তারাও করে, যে ভিকটিম সেও করে। ভিকটিম তাদেরকে সেই একই ঈশ্বরের দোহাই দিয়েছে, যে ঈশ্বরের আরাধনা এই ধর্ষক গুলা করে, বা যে এই অপরাধীগুলা যেই ঈশ্বরের আরাধনা করে সেই ঈশ্বরেরই দোহাই দিয়েছে সে। তারপরেও তারা থামেনি। আমি সেটা বলেছিলাম যে ঈশ্বর যদি থাকতো, যেমন আরেকজন যিনি এসে বলেছেন যে ঈশ্বর যদি থাকতো তাহলে কি এই কাজটা সে হইতে দিত? মানে ঈশ্বর যদি থেকে থাকেন এবং সেই কাজটা যদি সে তার চোখের সামনে ঘটছে, তাহলে দুইটা ক্ষেত্র হইতে পারে। এক হচ্ছে সে থামাইতে পারে না, আর দুই হচ্ছে সে থামাইতে চায় না। সে যদি থামাইতে না পারে সে অথর্ব, আর না হলে সে নাই। আর সে যদি থামাইতে চায় না তাহলে সে একটা বর্বর। আসলে ধর্মটা তো সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। তো ধর্ম না, ঈশ্বর। আচ্ছা, ঈশ্বর, আচ্ছা হ্যাঁ, ঈশ্বর মানে বিশ্বাসের ব্যাপার। আর তখন আপনি যে বলছেন আসলে সেই মেয়েটা যখন কোনো অবলম্বন পেল না, যখন দেখলো যে তার আশেপাশে কেউই
তাকে সাহায্য করছে না, সাহায্য করতে পারছে না, এমন প্রশাসন বলেন বা সেই যারা এই কাজটা করছিল তাদের কেউই যখন করছিল না, তখন সে একটা অবলম্বন হিসেবে সে ঈশ্বরকে ডাকতেই পারে। এটা শেষ অবলম্বন। তারপরে দেখবে এখানে ঈশ্বরের সবার আগে আসেনি, সে কিন্তু সাহায্য চাচ্ছিল তার আশপাশ থেকেই। আমাদের কিন্তু সেই ধরনের একটা সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র থাকা উচিত যেখানে সাহায্য পাওয়া যাবে, যেখানে মানুষজন এই ধরনের মানে কাজ করবে না, আমরা তাদেরকে সচেতন করতে পারি, আমাদের মানে বিভিন্ন ভাবে তাদেরকে এডুকেট করতে পারে, এবং আইনের প্রয়োগ ব্যবস্থা বা শাসন ব্যবস্থা বা আপনার যেমন বলি আপনাকে মানে উন্নত বিশ্বে বা কেনাডার কথা বললে এখানে কিন্তু একটা মানে সেক্স অফেন্ডার একটা লিস্ট থাকে। তার মানে কোন একটা পুরুষ যদি কোনো ধরনের যৌন হয়রানি মানে ফরগেট অ্যাবাউট রেপ, রেপ তো দূরের কথা, যদি যৌন হয়রানি করে থাকে সে কিন্তু আপনার লিস্টেড হয়ে যায়, আপনার ইয়েতে আপনার সেক্স অফেন্ডার লিস্টেড হয়ে যায়, এবং তার জন্য সারা জীবন শেষ। মানে তার মানে হচ্ছে গিয়ে সে তো ভালো কোনো জব পাবেই না, এবং সে যেখানে যাবে তাকে পুলিশ স্টেশনে তাকে মানে প্রতিনিয়ত তাকে মানে অ্যাটেন্ডেন্স দিতে হয় যে সে এখানে আছে, সে এখান থেকে যায়নি, এবং তার সম্পর্কে পুলিশটা মানে মানে একটা অ্যাওয়ারনেস অ্যালার্ট থাকে। তা আমাদের উচিত আসলে কি এই ধরনের কিছু জিনিস ভাবা। আমাদের যেমন আপনি বললেন যে যৌন নির্যাতন বা সামথিং, আসলে তো অপরাধ তো অপরাধী, হ্যাঁ অপরাধের কিছু ডিরেকশন থাকে যে মানে বিভিন্ন ধরনের নামকরণ করে থাকি, কিন্তু অপরাধ আলটিমেটলি অপরাধী। আর আপনি যে বলছেন যে ঈশ্বরের কথা, আমি আমি আগেই বলছি মানুষ কিন্তু শুরুতে ঈশ্বরকে ডাকে না, যখন দেখে সে নিরুপায় তখন আপনার কথাটা একটু পাল্টে গেল না ভাই? আপনি এখন ঈশ্বরকে ডাকে কিনা সেই বিষয়ে আলোচনা করছেন এখন। আচ্ছা, না আমি মাঝখানে অ্যাড অন করলাম আর কি, যে আমাদের আসলে কি নিয়ে ভাবা উচিত, কি নিয়ে করা উচিত। কারণ ঈশ্বর তো ঈশ্বর তো সবার একটা বিশ্বাস, ঠিক না? এটা তো আপনার বুঝতে হবে, সবার একটা বিশ্বাস, কিন্তু সেই বিশ্বাস দিয়ে তো আপনার রাষ্ট্র চলে না। হ্যাঁ, আপনি যদি এখন ঈশ্বর তাহলে আপনিও আলটিমেটলি কিন্তু ঈশ্বরের যেই কথাটা আমরা বলছিলাম সেটাই আপনিও কিন্তু আমাদের বক্তব্যটাই আলটিমেটলি আপনিও বললেন যে এই যে ঈশ্বরকে ডাকাডাকি করেও যেহেতু রেহাই হচ্ছে না, তাহলে এই ঈশ্বরের উপর বিশ্বাস করে বা ঈশ্বরের ভয় দেখিয়ে কাউকে ভালো বানিয়ে রাখার চেষ্টা না করে বরং আমরা আপনি যেমনটা বললেন ঠিক সেম ভাবে আমরা কি করতে পারি, নিজেরাই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে আমরা কারো উপর হচ্ছে ডিপেন্ডেন্ট না, আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারবো যতটুকু পারি। আমাদের ভুল হবে, আমরা পারবো না, অনেক অপরাধী ছাড়া পেয়ে যাবে, অনেক ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারবো না, এমনকি ক্লু খুঁজে পাবো না কে খুন করেছে, কে সেক্স অফেন্ডার, এমনকি ক্লুও খুঁজে পাবো, এরকমও হবে, অনেক ভুল ভ্রান্তি হবে। আস্তে 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 আমরা সেখান থেকে শিখে পারফেকশনের দিকে যাব। আস্তে 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 আমরা আরো নিখুঁত করবো ব্যবস্থাটা, যে আগে যেখানে 99 জন ছাড়া পেতো পরে দেখা গেল 9 জন ছাড় পেয়ে যাচ্ছে, এরপর আস্তে আস্তে 1 জন ছাড় পেয়ে যাচ্ছে, এরপর আস্তে আস্তে 0.09 জন ছাড় পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থার দিকে যাব, তাই না সাইদ ভাই? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, এবং আমাদের বাংলাদেশ হচ্ছে সেই একইভাবে হচ্ছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা অতটা সচেতন নয়, এবং করাপশনও আমাদের একটা অনেক বড় প্রবলেম। তো সেইগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। এখন আমার পয়েন্ট আসলে কি, আমি জানি না পয়েন্টটা বুঝতে পারছি কিনা, যে আমাদের সমস্যার মধ্যে যে আপনার সাথে ধর্ম টেনে নিয়ে আসেন বা ঈশ্বর টেনে নিয়ে আসেন, ধর্ম না সাইদ ভাই, জিনিসটা মানে কি, জিনিসটা ওরকম একটু এফেক্টিভ হয় না আর কি, বুঝছেন? আমার একটা ব্যক্তিগত আপনিও টানলেন সাইদ ভাই, আপনিও তো টানলেনই, আমি যা বললাম আপনি তো তাই বললেন না। আমি বলছি যে আপনি যখন বললেন যে সেই ঈশ্বরকে ডেকে লাভ হলো, তখন আমি বলছি যে সমাজ ব্যবস্থা যখন কোনো কিছু সাহায্য করতে না পারছে তখন তার বিশ্বাসের ঈশ্বরকে সে ডাকবে, এবং এটা স্বাভাবিক। হ্যাঁ, খুবই স্বাভাবিক। আমি তো বলিনি সে বিশ্বাস করতে পারবে না, কিন্তু আমি কি বলেছি, আপনি যা বলেছেন আমিও তাই বলেছি, যে ঈশ্বর ভিত্তিক ধর্ম ভিত্তিক কোন একটা সমাজ ব্যবস্থা না রেখে রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কতটা সমাজ ব্যবস্থা না হয়, রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ ঈশ্বর বা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানাতে হবে। তাহলে ধর্মের কথাটা কি উল্লেখ করাটা জরুরি না এখানে? ঈশ্বরের কথাটা উল্লেখ করাটা জরুরি না এখানে সাইদ ভাই? কিন্তু বাংলাদেশ তো আপনার ঈশ্বর ভিত্তিক তো আপনার আইন না। অবশ্যই বাংলাদেশের যে ধর্ষণের সংজ্ঞা ইসলামী ধর্ষণের সংজ্ঞা হুবহু মিল। দেখাবো? আমি যতদূর জানি আপনার ধর্মে ইসলামে কিন্তু ধর্ষণ বলে কিছু নাই, এটা আপনাদের মুখ থেকে শোনা। ইসলামে, হ্যাঁ ঠিক বলেছেন, ইসলামে আছে জোরপূর্বক জেনা, সেইটারই নাম ধর্ষণ। হ্যাঁ জেনা আছে, এটারই নতুন নাম হচ্ছে ধর্ষণ, কারণ যুগের সাথে তো তাল মেলাতে হবে, এবং সেটার একটা ধর্ষণের একটা আরবি শব্দ কি জানি, একটা ইস্তিকবার নাকি একটা শব্দ উচ্চারণ করে তারা। এনিওয়ে, তো সেই সংজ্ঞাটার সাথে আমি দেখাচ্ছি আপনাকে, সেই নতুন যে সংজ্ঞাটা সেটার সাথে আমি আপনাকে মিল দেখাচ্ছি। দেখেন মিলটা দেখাচ্ছি, দেখেন আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনি পড়ে শুনুন। আমি আসলে শুনতে মানে স্ক্রিনশট তো দেখতে পাচ্ছেন, আপনি পড়ে শোনালে ভালো হয়। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত মানে জোরপূর্বক জেনা এ ধরনের কিছু, তাই মাতু ভাই জোরপূর্বক জেনা তো অবশ্যই ধর্ষণ পর্যায়ে পড়ে। জেনা আর ধর্ষণ তো এক না, মানে জেনা বলতে মাতু ভাই বোধহয় মিউট করে কথা বলছে। হ্যাঁ, মাতু ভাই বোধহয় মিউট হতে পারে। মাতু ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ ভাই, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে দেখেন জোরপূর্বক জিনার যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাই এখানে দেওয়া ভাই, সেই সংজ্ঞাটাই দেওয়া, জোরপূর্বক জিনা বিবাহ। তাহলে আমরা সেটাকে মানে জোরপূর্বক জেনা বলতে পারি, ধর্ষণ একই কথা আর কি, দুটো একই কথা।
কথা, এবং সেটা তাহলে এই সংজ্ঞাটা দেখেন ইসলামের সাথে হুবহু মিল। ওটা তো মনে হয় ওই যে পাথর মারার যে প্রবলেম, এটা কি একই, সাজা কি একই আপনার ওই যে জোটপুর না জেনারেল? না, সাজা তো আলাদা। ইসলামের তো সাজা তো ভাই আরো একেবারে ফালতু সাজা। ইসলামে তো 4 জন 4টি। যাই হোক ভাই, মানে আমাদের হতে পারে যে কিছু আইনের কিছু অংশ হয়তো ধর্মভিত্তিক আছে, যেমন আপনার আরে ভাই, মুসলিম। রাষ্ট্রধর্ম ইসলাম ভাই, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম রে ভাই। ভাই এটা পরে অ্যাড করা হয়েছে, ভাই এটা পরে অ্যাড করা হয়েছে। যেখানেই করুক, এখন এই বর্তমানে তো আছে নাকি রাষ্ট্রধর্ম ইসলাম নাকি? ও এটা কিছু মানুষ মানে আপনার মেজরিটি মানুষ এটা চাই, এটা তো আপনি কিছু করতে পারেন না। মানুষ যা চাই তো তাহলে সেটা নিয়ে যদি কথা না বলেন আপনি, তাহলে মেজরিটি মানুষের আপনি চাওয়াটা পাল্টাবেন কি করে আমাকে একটু বলেন সাইদ ভাই, কোন পদ্ধতিতে? যেমন মানে আমার কোনো আপত্তি নেই রাষ্ট্রধর্ম ইসলাম হোক আর যাক, আমাদের যদি রাষ্ট্র ব্যবস্থা যদি সুন্দর থাকে, একটা উন্নত থাকে, তাহলে কিন্তু আপনার এইসব কোনো সমস্যা না। রাষ্ট্র ইসলাম হোক আর হিন্দুইজম হোক আর খ্রিস্টান হোক, এটা কোনো ব্যাপার না, যদি রাষ্ট্র ব্যবস্থা আইন ব্যবস্থা যদি সুস্থ এবং আধুনিক হয়। না ভাই সরি, আমি আপনার সাথে এগ্রি করতে পারলাম না। আমার পয়েন্টটা রিপিট করা হবে, আমি যেটা অলরেডি বলেছি সেটা রিপিট হচ্ছে, তাই আমি আর রিপিট করতে চাচ্ছিলাম না, আমি রিপিট অলরেডি করে ফেলছি। এবং আমার কাছে মনে হচ্ছে, এবং আমি আবারও বলতে চাই যে এইখানে অবশ্যই হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনি বলতে চাচ্ছেন যে আপনি বলছেন যে ধর্ষণটা কি ধর্মের প্রবলেম, ধর্মের কারণে হয়? না 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 না, যদি না হয় তাহলে আমাকে ধর্ম কেন টান? আমি ধর্মকে টেনেছি, ধর্মকে ডেকেছে, আল্লাহকে ডেকেছে, সে আল্লাহকে ডাকাডাকি করে সে নিস্তার পাচ্ছে না। এবং মানুষ দাবি করছে আল্লাহকে ডাকলে বা ধর্মকে ডাকলে, ধর্ম মানলে সমাজে অপরাধ কম হয়। ভাই শুধু মানুষের কথা কেন বলছেন? আল্লাহর তো মানে যে 100টা গুণ আমরা চিনি, মানে 99টা গুণ আমরা চিনি, গুণবাচক নাম হিসেবে চিনি। উনি পরম করুণাময় অশেষ দয়ালু, উনি ন্যায় বিচারক, যিনি পরম করুণাময় অশেষ দয়ালু, যার থেকে দয়ালু আপনার পক্ষে হওয়া পসিবল না, যার থেকে বেশি করুণাময় আপনার হওয়া পসিবল না, কেননা তিনি পরম করুণাময় এবং অশেষ দয়ালু। তার কাছে যখন একজন নারী এইভাবে মানে আল্লাহ আল্লাহ করে কাঁদে, এই অবস্থায় আল্লাহ আল্লাহ করে কান্না করে, সেক্ষেত্রেও যখন সেই আল্লাহ তাকে কোনো ধরনের হেল্প করতে পারে না, ওই সেন্সে বোঝা যায়। মানে প্রসঙ্গটা ধর্মের দিকে যেতে যাচ্ছে, আমি এই ধর্মের বিষয়ে কথা বলতে ইচ্ছুক না, তাই আমি আপাতত মানে মিউট থাকি, আপনারা কথা বলেন। হ্যাঁ আচ্ছা, আসিফ ভাই এসেছে, আসিফ ভাই বোধহয় আমাদেরকে এই টপিকে কিছু বলবেন। হ্যাঁ মাতুব ভাই, আমি সাইদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, কারণ আমার স্ট্যান্ড হচ্ছে ধর্ম এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করে নারীর সম্পর্কে ধারণা তৈরি করতে এবং ধর্ষকের মনস্তত্ত্ব তৈরি করতে। ধর্ম এখানে একটা বিরাট পরিমাণে প্রভাবক হিসেবে কাজ করে, এটা প্রভাব বিস্তার করে। নারীকে দুর্বল ভাবা, নারীকে অধীনস্থ ভাবা, নারীকে কম বুদ্ধিমত্তা সম্পন্ন ভাবা, নারীকে হচ্ছে গিয়ে শস্যক্ষেত্র ভাবা, যেভাবে ইচ্ছা চাষ করো ভাবা, তারপরে হচ্ছে নারীকে হচ্ছে গিয়ে ভোগ্যপণ্য ভাবা। এই জিনিসগুলা সরাসরি ধর্ষণে অনুপ্রাণিত করে। সেই সাথে আমি আরো একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, ইসলাম ধর্মে যদি কেউ বিশ্বাস করে, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, সে জেনা করুক, ধর্ষণ করুক, সে খুন করুক, কিছুতেই কিছু আসলে যায় আসে না, সে জান্নাতে যাবে। এটা সরাসরি মহানবীর প্রতিজ্ঞা। মহানবী আসলে প্রতিজ্ঞা করে গেছেন যে তোমাদের মনে যদি ইয়া থাকে, এই জিনিসটা আসলে এই ধরনের কাজে এক ধরনের উৎসাহ সৃষ্টি করে। আমি এই বিষয়ে সাইদ ভাইয়ের সাথে কথা বলতে চাই, আমার স্ট্যান্ড হচ্ছে এটা। আসিফ ভাই, আপনি বললেন যে আমি তো ফার্স্ট অফ অল আমি ধর্ম মানে আপনাদের সাথে কথা বললে খুবই মানে বোকামি হবে, কারণ আমি অনেক কিছু জানি না, আপনাদের কাছে শুনি, আমি অন্য লাইফ থেকে অনেক কিছু শুনি, শিখি, জানি। তবে আপনাকে আমি বিষয়ে ধর্ম যে শিখা না বলে আমি বলবো সমাজ থেকে আমরা এগুলো শিখি। যেমন মেয়েরা একটু দুর্বল হয়, মানে অনেক কিছু মেয়েরা অনেক কিছু করতে পারে না, তার মানে এই না যে সবকিছু করতে পারে না। যেমন ভারী কাজগুলো মেয়েরা তো ভালো করতে পারে, ছেলেরা পারে। তো সেইখান থেকে কেমনে বললেন ভাই, এটা কেমনে বলছেন? আমার একজন চাচাতো ভাই আছে, সে ভারী কাজ তো দূরের কথা, সে হচ্ছে মানে এতই হ্যাংলা পাতলা, এতই মানে তার শারীরিক ভাবে সে দুর্বল। আমার যিনি সঙ্গিনী ছিলেন বা আছেন বা হবেন, একটা থাপ্পড় মারলে দ্বিতীয় থাপ্পড় মারার জায়গা নেই। আপনি কি বলবেন? এরকম পুরুষ সংখ্যা কম। না, এখানে আমি একটা কথা বলতে চাই সাইদ ভাই, একটা কথা শুনেন। আমার মা যিনি ছিলেন, যিনি আর কি এখন আর জীবিত নাই, উনি সকাল 5টার সময় ঘুম থেকে উঠতেন এবং রাত 1টার সময় ঘুমাইতে যেতেন। এই যে টোটাল সময়টা, সকাল 5টা থেকে রাত 1টা পর্যন্ত টোটাল সময়টা, আমি কখনো তাকে এক জায়গায় স্থির হয়ে যে কিছুক্ষণ বসে থাকতে মানে বিশ্রাম নিতে দেখা যায়। আমি আমার জীবনে এই ধরনের কোনো ঘটনা আমার মনে পড়ে না। এবং তাকে কখনো আমি অসুস্থ হইতে দেখিনি। অদ্ভুত বিষয় হচ্ছে, তাকে আমি জীবনে কখনো অসুস্থ হইতে দেখি। মানুষের জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, এটা হয়, সেটা হয়, হ্যান হয়, ত্যান হয়, সে টোটালি সারা জীবনে কোনোদিন কোনো অসুস্থ হয়নি। এবং সারা জীবন সে ইসের মতো যেই মানে পুরা সংসারের যে কাজগুলো আছে, সমস্ত কাজগুলা যে একদম করে মন দিয়ে করে,
এরকম একজন মানুষ হিসেবে দেখেছি, এবং আমি দেখেছি যে সে যে পরিমাণে কষ্ট সহ্য করতে পারে, সে যে পরিমাণে পরিশ্রম করতে পারে, এটা আমার বাপের 3 বার জন্ম নিতে হবে আমার মায়ের কাছাকাছি পৌঁছতে। হ্যাঁ, And আপনি বললেন ভাই মেয়েরা দুর্বল হয়, এটা কি? আমি কিছু বুঝলামই না ভাই, সরি। আপনি কোথায় কি বললেন? আপনি যদি বলতেন যে কিছু পুরুষ কিছু নারীর চাইতে সবল হয়, কিছু নারী কিছু পুরুষের চাইতে সবল হয়, আমি মানতাম, আমি দ্বিমত করতাম না। আপনি সবসময় আপনি বা যখন মুমিনরা কেউ বলে যে পুরুষরা নারীদের চাইতে দুর্বল হয়, তখন আমার শুনতে মন চায় যে কোথাকার কোন টম ডিক অ্যান্ড হ্যারি সবল, তার দোহাই দিয়ে আপনি সাহিত্য দাবি করতে পারেন না যে আপনিও সবল আর নারীরা দুর্বল। মানে আপনি কেন আর 10, যেমন আজকে এই যে ধর্ষণ যারা করলো, আপনিও তো পুরুষ সাইদ ভাই, আমি পুরুষ না, আমি মানুষ। সাইদ ভাই আপনি যদি নিজেকে পুরুষ দাবি করেন তাহলে আপনিও ধর্ষক নেবেন? আচ্ছা, দুর্বলতা সবলতা এটা সংজ্ঞাটা কি আমাকে একটু আগে বুঝান ভাই, দুর্বল বলে? হ্যাঁ সাইদ ভাই এটা একটু বলেন, দুর্বলতা সবলতার একটু মানেটা বলেন। সাইদ ভাই হ্যালো, অন্যরা আমার কথা শোনেন? শুনতে পাচ্ছেন আমার কথা? এখন শুনি, হ্যাঁ বলেন। আমি বলছি যে আপনার মানে পেশি ভিত্তিক একটা ব্যাপার আছে আর কি, মানে যদি আপনি শারীরিকগত চিন্তা করেন পেশি, তার মানে সবল দুর্বল না, আপনার দাবিটা হচ্ছে পেশি শক্তি যার বেশি, সবল দুর্বল না। নারীরা বেশি দিন বাঁচে, নারীদের ইমিউন সিস্টেম পুরুষের চাইতে বেশি অ্যাক্টিভ, তাহলে সেই দিক থেকে নারীরা তো বেশি দিন টিকে থাকতে পারছে পৃথিবীতে। এবং আমরা তো ফিটনেসের সংজ্ঞাতে কিন্তু সেটাই বলি, বায়োলজিক্যালি বা এই যে সাইন্টিফিক্যালি আমরা কিন্তু ফিটনেসের সংজ্ঞায় সেইটাকেই বেশি দেখি, কার মাসল বেশি শক্তিশালী, হাতির না জিরাফের না তিমি মাছের, আমরা কিন্তু ওইটা নিয়ে ডিসকাস করি না। এই যে অমিত ভাই আছে, আরো আপনাকে এটা পরে আপনি যদি শ্রম দিকে, আপনি যদি শ্রম বাজার দেখেন, আপনি দেখবেন বাংলাদেশে যারা ইট টানে, ছেলেরা মানে পুরুষ টানতে পারে, মহিলা টানতে পারে, কিন্তু মহিলাকে কিন্তু বেতন কম দেয়, মানে কারণ হচ্ছে ওদের পেশি শক্তি কম, বেশি টানতে পারে না। ভাই সিরিয়াসলি আপনি এখন মানে সিরিয়াসলি অ্যাপিল টু মানে ইয়া করছেন, এই যে সোসাইটিকে দেখে অ্যাপিল করছেন আপনি এখন সিরিয়াসলি? না, এটা যেটা বাস্তবতা সেটা বলছি। তাহলে মানে এটা কি হইলো? মানে এটা একটা কথা বললেন যে এই কারণে ওইটা তো সার্কুলার লজিক করলেন আপনি। আমরা কথা বলছি দুর্বল কিনা, আপনি আবার যারা দুর্বল বলে ওই কম বেতনটা দিচ্ছে তাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছেন, এটা কেমন হইলো ভাই? আমি যে বলছি হয়তো চিন্তা শক্তিতে হয়তো সমান হতে পারে, ক্ষেত্র বেশি নাও হতে পারে। এটাকে কেন সার্কুলার লজিক বলে? যে আপনি দেখাচ্ছেন যাদেরকে কারণ হিসেবে যে ওই যে বেতন কম দেওয়া হয়, ওই সোসাইটিতে বেতনটা কম দেওয়া হচ্ছে এই যুক্তির ভিত্তিতে যে ওরা দুর্বল। তো দুর্বল কেন সেটার কারণ হিসেবে আপনি আবার ওইটাকে দেখাইতে পারেন না, সার্কুলার লজিক হয় তখন এটা। এই জন্য বললাম সার্কুলার লজিক হচ্ছে। এনিওয়ে, এই যে সবল না দুর্বল এই নিয়ে আরেকদিন দরকার হলে আবারও আলোচনা হবে, এটা নিয়ে বহুদিন আলোচনা হয়েছে। আপনাকেই যখন আমি বললাম যে ধর্ষক আপনার পুরুষরা তো ধর্ষণ করে, তাহলে আপনিও ধর্ষণের ক্রেডিটটা নেন? না ভাই, আচ্ছা যদি সেটা না নেন, কম তো সংখ্যা, এটা সংখ্যায় কম, এটা সংখ্যায় কম, এই ধর্ষকের সংখ্যাতে কম, এটা মানতে আপনি কম দিয়ে কখনো আপনি ফাইন, সংখ্যায় কম আলা ধর্ষকদেরকে নিয়ে আপনি যদি নিজের গায়ে পুরুষ হিসেবে ধর্ষণের ট্যাগ লাগাইতে না চান, তাহলে সংখ্যায় কম আলা শক্তিশালী পুরুষদেরকে নিয়ে আপনি কেন নিজের গায়ে শক্তিশালী ট্যাগটা লাগাতে চাচ্ছেন? মানে ভালো জিনিসগুলো বেছে নিবেন, ক্রেডিটটা নিয়ে নিবেন, গ্রুপ হিসেবে আপনি সেটা ভোগ করতে চাবেন। ও আমার গ্রুপের একজন, কোন গ্রুপ? পুরুষ গ্রুপের একজন, সে একটু বেশি শক্তিশালী, তাই আমিও শক্তিশালী গ্রুপের অংশ, আমরা সবাই শক্তিশালী। আবার যখন ধর্ষণ করবে তখন বলবেন না আমরা ধর্ষণ গ্রুপের অংশ না। এটা তো হবে না, দুইটাই নিতে হবে। এনিওয়ে, এই আলোচনাটা এর আগেও করেছি, ভবিষ্যতে আবার করব, আজকে আবার রিপিট করতে চাচ্ছি না। আজকে এমনি আছে, আজকে যেই মূল পয়েন্ট সেটাতেই থাকি। আসিফ ভাই দাবি করেছে ধর্ম থেকে নারীদের প্রতি এই ধরনের কথাবার্তা বা কাজের উৎসাহ পায়, এমনকি খুন করলে 100টা খুন করলে মাপ পাওয়ার উৎসাহ পায় ধর্ম, এমনকি ধর্ষণ করলে জিনা করলে মাপ পাওয়ার উৎসাহ পায় ধর্ম থেকে। সেই ধর্ম বা সেই ঈশ্বর বিশ্বাসটাকে যখন ব্লাসফেমাস বানিয়ে একটা মানে ব্লাসফেমি আইন দ্বারা প্রোটেক্ট করে সমাজে রাখা হচ্ছে, তখন ভাই সেইটা নিয়ে কথা বলবো না, এটা কি হয় কোনোভাবে সাইদ ভাই? না, কথা বলবেন, কিন্তু এখানে আমার একটা কথা আছে, যে আপনি বললেন আমরা কিন্তু এইগুলা কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সম্পর্কে জানেই না। আপনি যে বললেন হ্যাঁ ধর্মে আছে, কিন্তু সেগুলো সাধারণ মানুষ জানে না, এবং তার মানে হচ্ছে তারা কিন্তু ধর্ম ভিত্তিক প্র্যাকটিস করে না, অনেক জানে না। আমি দ্বিমত করছি আপনার সাথে। সাধারণ মানুষ হয়তো এই হাদিসটা কোন গ্রন্থে আছে, কততম হাদিস নম্বরে আছে, এটা সহি কি সহি না, এইটা অবশ্যই বেশিরভাগ মানুষ জানে না। কিন্তু এটার যে জিসটা, এটার যে মানে মূল বিষয়টা, সেটা বেশিরভাগ মুসলমান জানে। বেশিরভাগ মুসলমান জানে এটা, যে আমি যাই করি না কেন আল্লাহ পাকের প্রতি যদি আমার ঈমান দৃঢ় থাকে তাহলে আমি অবশ্যই জান্নাতে যাব। এটা বেশিরভাগ মুসলমান জানে। ঠিক আছে, তাহলে যেহেতু আমার মানে হতে পারে আমি, এবং সেই সাথে আসিফ ভাই ওইটা একটা পয়েন্ট যে আমি অপরাধ করে পার পাবো, ওইটা একটা পয়েন্ট। আরেকটা
একটা জিনিস প্রত্যেকটা মুসলমান জানে যে নারীরা দুর্বল। আল্লাহ তাআলা নারীকে আদমের পাজরের হাড় দিয়ে বানাইছে। স্বামীর খেদমত করা নারীর জন্য কর্তব্য। আসিফ ভাই, এবং আমি হজ করলে আমি একদম মানে একদম নবজাতক শিশুর মতো পবিত্র হয়ে উঠবো। আচ্ছা আসিফ ভাই, আমি একটু বলে, আসলে আপনাদের আলাপটা এখন চলেছে ধর্ম দিয়ে চলেছে, আমি ধর্ম নিয়ে যেহেতু কথা বলতে ইন্টারেস্টেড না, আপনারা বললাম আমি অন্য টপিক পাইলাম আমি হয়তো বলবো। আচ্ছা ঠিক আছে সাইদ ভাই, আমি মিটে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো, আচ্ছা ঠিক আছে মিউট থাকে। আর যেমন হিন্দু ধর্মের কথা বললে, হিন্দু ধর্ম সেম ভাবে, মানে ধর্ম থেকে এই ধর্মের নাম করে এই জিনিসগুলোকে মানুষ ধর্মই এই 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 যে চেতনাগুলা, এই যে দৃষ্টিভঙ্গিগুলো, এগুলো ধর্ম আবিষ্কার করে নাই, এটা আমরা বলতে রাজি আছি। এগুলো আবিষ্কার করছে আগের মানুষ, ধর্ম এটাকে অ্যাডাপ্ট করছে এবং লিগালাইজেশন করে দিয়েছে। ধর্ম এই জিনিসগুলোকে উৎসাহিত করছে, ধর্ম এইগুলাকে জাস্টিফায়াবল করে দিছে, মানুষকে একটা গ্রাউন্ড তৈরি করে দিছে। ধর্মের নামে বল, এতদিন ধরে বলে আসছিস নারীরা অর্ধেক, কেউ শুনে নাই, এবার ধর্মের নামে বল, এবার সবাই শুনবে, এবং তাই হয়েছে। তো ধর্ম এটাকে, যেমন ধরেন মানুষ আগে থেকেই খুন করতো, কিন্তু ধর্ম যখন এসে বলে দিল যে তুই মুরতাদকে খুন কর, মানে খুন করাটাকে জায়েজ করে দিল, তখন তো তারা একটা গ্রাউন্ড পাইলো জাস্টিফায়ার। এই জিনিসটাকে আমরা তুলে ধরতে চাচ্ছি যে ধর্ম নারীদেরকে অবমাননা করার একটা জাস্টিফিকেশন করার সুযোগ দিয়েছে, লিগ্যাল করে দিয়েছে নারীদেরকে অবমাননা করাটা, এবং সেই কারণে নারীদের প্রতি তাদের এইরকম ধ্যান ধারণা, এরকম চিন্তা ভাবনা, এই কারণে ধর্মের কথাটা বারবার আসে। আর আমি কিন্তু বলিনি যে ধর্ম তাদেরকে বলছে ধর্ষণ করো, আমি বলেছি ধর্ম তাদেরকে ধর্ষণ করার পর মাপ পাওয়ার সুযোগ দেয়, আর ধর্ম তাদেরকে নারীদের প্রতি বিদ্বেষমূলক হইতে শেখায়। ধর্ম তাদেরকে শেখায় নারীরা দুর্বল, নারীদের দেমাগকে খান খান করে দিতে শেখায়, পিটায়া। এই কোরআনে বলা আছে নারী হচ্ছে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী, এবং নারী হচ্ছে শয়তানের রূপ ধরে আসে। এক্স্যাক্টলি। তো আমরা সবার মতামত গুলো একটু নিয়ে নেই, বেশি দেরি করবো না আমরা। সাবরিনা আপু, আপনি যদি কিছু বলেন। আসলে আজকে সকালবেলা ভিডিওটা দেখার পর I was just so upset. I was just so upset that একটা মেয়ে কিভাবে এতগুলো ছেলে কিভাবে এটা করতে পারে, কিভাবে একটা রক্ত মাংসের মানুষকে আরেকটা মানুষ এরকম করতে পারে। অ্যাকচুয়ালি সকালবেলা উঠে আমি খুবই ভালো মুডে ছিলাম, বাট ভিডিওটা দেখার পর I just can't stop crying যে আমরা এতটা হার্টলেস কিভাবে হতে পারি আর কি। মানুষ কি কারণে মানুষ এতটা হার্টলেস হয়, এটা কিসের সাইকোলজিক্যালি ওরা কি চিন্তা করে, অথবা কিভাবে একটা মানুষ মানে একটা মেয়েকে ওখান দিয়ে একটা টর্চ ঢুকাতে পারে, এবং এটা যখন একটা মানুষ করে ওর মাথার ভিতরে, ওর ব্রেনের ভিতরে কি কাজ করে যে সে capable of doing something like that। আর এটার জন্য ওরা পার পেয়ে যায় এগুলো করে। আমাদের গভর্নমেন্ট, আমাদের সোসাইটি আর নট ডুইং এনিথিং। এন্ড আমি বলবো যে আমি খুবই প্রিভিলেজড টু not to live in Bangladesh. আমি আমার একটা কান্ট্রিতে থাকি, যে আমি I am so privileged that I never experienced that। কিন্তু যে মেয়েগুলো এগুলো এক্সপেরিয়েন্স করে, যে বাচ্চাগুলো এগুলো এক্সপেরিয়েন্স করে, যে ট্রমা তাদের ভিতর দিয়ে যায়, এবং তারপরে যে তারা কোনো হেল্প পায় না, ব্রাদার পালিয়ে যায়। আমি আসলে জানতে চাই যে আমাদের দেশের মানুষরা আসলে কেন এটা নিয়ে কিছু করে না, কেন কিছু বলে না, কেন গভর্নমেন্ট এগুলোর এই মানুষগুলোকে কেন they don't hold them responsible? Why can't they hold them responsible for doing something so brutal? আসলে আমি কিছু বলতে পারছি না। আমি just so emotionally upset, and I'm so angry and so hopeless, and I'm ashamed. I'm really ashamed to be born in such a country where there's no justice for women, and I'm ashamed, and I want to do something, but I just don't know how I can do something for those people. I don't know how. And I just wanted to express that একটা মেয়ে হয়ে ওইটার যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, only a girl will realize that. And I hope যে ওরা কখনো ওইটা থেকে পার না পায়, ওই লোকগুলো, ওই ছেলেগুলো যারা এইসব করে। I just wish the government did something for those, to hold them responsible. Somebody do something. Somebody teach them a lesson. Somebody change something to our society. That's all. সাবরিনা আপু, আমি এতটুকু বলতে পারি যে আপনি এটা করতে পারেন যে এই যে মানুষগুলো যারা মনে করে নারীরা দুর্বল, এই যে মানুষগুলো যারা মনে করে যে নিজের স্ত্রীকে ধর্ষণ করা যায়, এই যে মানুষগুলো যারা মনে করে যে একটা নারীকে অর্ধেক সম্পত্তি দেওয়া ঠিকই তো আছে, আর কত চায়, যারা মনে করে যে একটা নারীর বয়স হয়েছে, বাচ্চা হয়েছে, একটু শরীরটা দেখতে একটু যুবতী মনে হচ্ছে, এই তো বিয়ের বয়স হয়ে গেছে, যারা মনে করে একটা মেয়ে মানুষ সে পড়াশোনা করে কি করবে, স্বামী সংসারই তো তাকে করতে হবে, যারা মনে করে একটা মেয়ে মানুষ সে রাতের বেলা বাইরে থাকছে, সে সিগারেট খাচ্ছে, একটা মেয়ে মানুষ সে মদের বোতল হাতে নিয়েছে, সে পার্টিতে যাচ্ছে, এটা তো হতে পারে না। যারা মনে করে একটা মেয়ে মানুষ সে আবার বিয়ের পরেও অন্য ছেলেদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে দেখা করবে, তাদের সাথে আড্ডা মারবে, এটা তো হইতে পারে না।
এই জাতীয় জিনিসগুলো যারা মনে করে তাদের সাথে আপনি আর্গুমেন্ট করতে পারেন। তাদের হ্যাঁ ঘৃণা লাগবে অনেক, তাদের কথাগুলো শুনে, তাদের যুক্তিগুলা শুনে খুবই ঘৃণা লাগবে, মানে ধৈর্য হারিয়ে ফেলবেন। তো আপনি যেটা করতে পারেন যে ধৈর্য ধরে এই মানুষগুলোর সাথে কথোপকথন করতে পারেন। সেটার জন্য সেটা আপনি যে কোনো ভাবেই করতে পারেন, আপনার নিজের চেষ্টায় করতে পারেন, নিজের প্রোফাইল থেকে করতে পারেন, আমাদের পেজে করতে পারেন, যেখানে খুশি যেভাবে খুশি এই কাজগুলো করতে পারেন। বা আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, আপনার পরিচিত যারা আছে, তাদের মধ্যে এরকম কেউ আছে কিনা টোকা দিয়ে দিয়ে দেখতে পারেন, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন এগুলো নিয়ে কথা বলতে। এটা আমি বলতে পারি যেগুলো করতে পারেন। আশেপাশে দেখবেন কিছু করতে সাপ বের হবে, আপনার আশেপাশে দেখবেন যে কাদের সাথে বসবাস করছেন, দেখবেন অনেক বাইর হবে। যত ইউরোপ আমেরিকাতে থাকুক, তারা এই গা থেকে এই নোংরা জিনিসটা এত সহজে যায় না, মাথা থেকে এত সহজে যায় না। আমেরিকাতে বসেও নিজে হচ্ছে বেগানা মেয়েদের সাথে করেও এই যে সাইদ ভাই ভালো জানতে পারবে, হ্যালো ইউএসএ না কি সব, বাই গুড বাই ইউএসএ কি সব চ্যানেল, নিজে আধার নাংটা মেয়েদের সাথে ছবি দিচ্ছে, নাচানাচি করার ভিডিও দিচ্ছে, সে আবার বাংলাদেশি মেয়েদের বাইক চালানো নিয়ে ভিডিও বানাচ্ছে। কি সাইদ ভাই? হ্যাঁ অবশ্যই, এটা তো আছে। তো এই মানুষগুলোকে আমি যেটা জানতে চাচ্ছি যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমি আসলে জানতে চাচ্ছি যে হ্যাঁ এই মেয়েগুলো যারা যে যে এগুলোর ভিকটিম যারা, এদের জন্য কি কোনো ইমোশনাল সাপোর্ট হেল্প অথবা ফাইন্যান্সিয়াল হেল্প যদি এদের দরকার হয়, এরকম কোনো অর্গানাইজেশন আছে কিনা যেখানে কেউ কন্ট্রিবিউট করতে পারে? এটা ভুল চিন্তা ভাবনা। আমার মনে হয় ওদিকে না চিন্তা করে আমাদের উচিত যে এই ধরনের জিনিস কিভাবে স্টপ করা যায়। আমি ওটা আমি জানি, আমি শুনেছি কথাগুলো, আই নো দ্যাট যে আমাদের সমাজ চেঞ্জ করতে হবে, ধর্ম এটা সেটা, আই নো, আই হার্ড দ্যাট। কিন্তু আমার কথা হচ্ছে যে ইমিডিয়েট হেল্প যেটা দরকার, ওই মেয়েটা যে ইমিডিয়েট হেল্পটা যেটা দরকার, যে ইমোশনাল সাপোর্ট, যে ইমোশনাল হেল্পটা অন্যের কাছ থেকে, অথবা ফাইন্যান্সিয়াল যে হেল্পটা দরকার, এগুলোর জন্য কোনো অর্গানাইজেশন আছে কিনা? আই নো দ্যাট ধর্ম ইজ ইনভলভ উইথ ফাকিং ধর্ম, আই নো দ্যাট, আই হার্ড দ্যাট, দ্যাটস নট মাই পয়েন্ট। আমার পয়েন্ট হচ্ছে যে এই মেয়েদেরকে হেল্প করার জন্য এমন কিছু আছে কিনা বাংলাদেশে, অথবা যারা দেশের বাইরে থাকে যারা এই মেয়েদের জন্য কিছু করতে পারে, এমন কোনো কিছু আছে কিনা? লাইক ইফ আই ওয়ান্ট টু ফাইন্যান্সিয়ালি হেল্প হার ফ্যামিলি, অথবা হয়তো আমি মানে কিছু কোনোভাবে যদি হেল্প করতে চাই, হোয়াট ক্যান আই ডু? আমি এই ক্ষেত্রে আপনাকে বলতে পারি অর্গানাইজেশনের থ্রুতে না করে, মানে যদি পার্সোনালি করেন আমার মনে হয় এটা বেটার। একটু কষ্ট হবে, যেমন আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে ওদেরকে, সেই পরিবারটাকে। একমত। কারণটা কি এটা করে হবে মানে এটা হবে কি আপনার সুযোগ সন্ধানে কিছু গোষ্ঠী এটা অ্যাডভান্স চেষ্টা করবে। আপনার কথা একমত যে কোনো একটা ব্যক্তি উদ্যোগে যে করা যায় তাহলে এটা বেশি এফেক্টিভ হবে। তা না হলে আপনার সুযোগ সন্ধানীদের খপ্পরে পড়ার বিগ চান্স আছে। এক্স্যাক্টলি। আপনি একটা পোস্ট করতে পারেন আপনার ওয়ালে যে আমি এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে তাদেরকে আমি হেল্প করতে চাই, এই পোস্টটা শেয়ার করে একটু কেউ আমাকে ওই লোকগুলোকে খুঁজে পেতে বা ওই লোকের তথ্যটা জাস্ট দিতে সাহায্য করেন। অথবা আরো সহজ বুদ্ধি আছে, ওই এলাকার যে ওসি আছে তার নাম্বার তো ইন্টারনেটে দেয়া আছে, বা যে ইউএনও আছে তার নাম্বারও তো দেয়া আছে ইন্টারনেটে, তাকে ফোন করে যে আমাকে একটু ওইটার তথ্যটা নিয়ে দেন, আমি অমুক বলছি, একটু আমাকে হেল্প করেন, আমি তাদের পরিবারের কারোর সাথে কথা বলতে চাচ্ছি, আমি তাদেরকে সরাসরি তাদেরকে হেল্প করতে চাচ্ছি, লিগালি, ফিনান্সিয়ালি বা এরকম মেন্টাল সাপোর্ট দিতে চাচ্ছি, যেভাবেই হোক। আমার মনে হয় ওই পরিবারটাকে খুঁজে বের করা খুব কঠিন হবে না। তাদেরকে খুঁজে বের করে আপনি যদি কিছু করেন, আমার মনে হয় আপনার নিজের কাছেও স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি লাগবে, মানে অনেক বেশি স্যাটিসফাইড হবেন আপনি নিজেও। অর্গানাইজেশনের থ্রুতে করলে অনেক ঝামেলা আছে, অর্গানাইজেশনের থ্রুতে হেল্প করার মতো অনেক মানুষ আছে আসলে। অর্গানাইজেশন ডোনেশন নেয়ও মূলত ওইরকম বড় বড় এর কাছ থেকে, আপনার আমার মতো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে নিয়ে আসলে ওদের পোষাবেও না। কিন্তু আপনি যদি পার্সোনালি এই জিনিসটা করেন, আপনার নিজের কাছে এত ভালো লাগবে আর ওই পরিবারটাও এত খুশি হবে বলার বাইরে। তো আপনি এটা করে দেখতে পারেন। আসলে খুশি হওয়ার থেকে বেশি হবে এটা এফেক্টিভ হবে আর কি বলবো। এফেক্টিভ হবে জিনিসটা, এফেক্টিভ হবে। হ্যাঁ, থ্যাংক ইউ এটা জানার জন্য। আই উইল ট্রাই টু ডু দ্যাট, বাট অনেস্টলি আমাকে যেটা স্যাটিসফাই করবে আসলে, যেটা আমি আই এম নট কেপেবল অফ ডুইং, বাট আমি ইমাজিন করি যেটা আমাকে অনেক হ্যাপি করবে, যদি আমি স্লোলি খুব পেইনফুল ভাবে, ওই মানুষ বলবো না, I don't know what they are, even a robot has more logic than these creatures, আমি বলবো যে slowly and painfully আমি যদি ওদেরকে I wish I could kill them, that would really satisfy my heart. এটা প্রতিহিংসা পরায়ণ হয়ে গেল না এটাকে না, ঠিক আছে, আমরা ওইটা নিয়ে আরেকদিন আলোচনা। আজকে তো একটা ইমোশনাল মুভমেন্ট, আজকে না হয় আমরা ওই আলোচনাতে না যাই। আসলে সত্যি বলতে ঘটনাটা দেখার পরে প্রায় 4-5 মিনিট পর্যন্ত আমার নিজের কাছে ওইরকমই মনে হচ্ছিল বারবার, যে শালারপুতদেরকে যদি আমি কিছু করতে পারতাম। সত্যি বলতে এরকম ফিলটা হয়, মানে যখন একটা মানুষ ইমোশনাল থাকে তখন এরকম হয়। এই কারণে কিছুক্ষণের জন্য নিজেকে হোল্ড করে, মানে একটু থামায় রাখতে হয়, একটু যেটা যে নাহিদ আপু, অমিত ভাই যেটা বললেন আর কি পরামর্শ, যে কিছুক্ষণ একটা ব্রেক নিতে হয়। তো আমরা ওই ডিসকাশনটা আরেকদিন করবো না, সেটা
কি হয়, ইফেক্টিভ হয় কিনা। আজকের জন্য না হয় উনি যেহেতু জাস্ট ওনার একটা আবেগ প্রকাশ করলেন, আমরা ওই আবেগটা, আমরা সম্মতি না বাট আমরা ওনার আবেগটা শুনলাম, আমরা ওনার বক্তব্যটা শুনলাম অ্যাটলিস্ট। কোয়েস আলী ভাইয়ের কাছে তাহলে সাবরিনা আপু আপনার আরো কিছু বলার আছে নাকি? No, thank you for adding me. Thank you for listening. And, আমি আসলে খুবই হ্যাপি যে এই সাবজেক্টগুলো নিয়ে, এই জিনিসগুলো নিয়ে কথা হয়. Doesn't matter how emotional it is, at least we are all talking about it. People are knowing more about it, what's happening. But আমি বলবো যে আমাদের government, আমাদের country, it needs to have a change. Government needs to do something different. আমাদের নতুন কিছু মানুষ দরকার গভর্নমেন্ট লেভেলে অথবা হায়ার লেভেলে. Somebody should change our country. Somebody should change the law. Somebody should hold these people accountable, or else we will not go anywhere. We will not be able to compete with other countries. We will not have any moral support. We will just go backward. এটাই হচ্ছে আমার কথা. But thank you for adding me, and you guys have a good night. আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, শুভরাত্রি। আচ্ছা, অমিত ভাই আছেন, কোয়েস আলী ভাই তো চলে গেল। আচ্ছা দেখি কোয়েস আলী ভাই বোধহয় আবারও আসবেন। হ্যাঁ, চলে এসেছেন। অমিত ভাই আপনি কিছু বলবেন আগে নাকি কোয়েস আলী ভাইয়ের কাছে যাবো? না, আপনি বললে বলেন। কোয়েস আলী ভাইয়ের কাছেই যান। আচ্ছা ঠিক আছে, তাহলে কোয়েস ভাইয়ের কথা শুনে অমিত ভাইয়ের কাছে ফিরছি। কোয়েস ভাই বলেন কাইন্ডলি। জি, একটা জিনিস আমি একটু বলতে চাই। আসিফ ভাই কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে ধর্ষণের জন্য ধর্ম দায়ী, আমি অবশ্যই এটাকে সমর্থন করি। এবং আরেকটু জিনিস একটা যোগ করতে চাই আসিফ ভাইয়ের কথার সাথে, সেটা হলো যে ধর্ম কিন্তু আরো কিছু উপায় তৈরি করে দেয় ধর্ষণ করার। আমরা বেশ কয়েকদিন আগে আমি খবরে দেখলাম যে ওই পরকালের ভয় দেখিয়ে বা আল্লাহর উসিলা দিয়ে 11 জন নারীকে ধর্ষণ করেছে একজন হুজুর, কিংবা ভারতে আমরা রাম রহিমকে দেখেছি যে এরকম করতে আর কি, তাই না? সুতরাং ধর্ম এটাও করে এবং লিগালাইজও করে দেয় যে ধর্ষণটাকে। সুতরাং ধর্মের প্রভাব অবশ্যই এখানে একটা আছে। আর আরেকটা একটা জিনিস নিয়ে আসলে আমি বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের গ্রামে গঞ্জে এই ধরনের ঘটনা, যে ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, এরকম ঘটনা প্রায় অহরহই ঘটে। আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা জানে লোকালি, কিন্তু এই জিনিসগুলো বেশিরভাগ সময় বাইরে আসে না। গ্রামে একটা সমাজে একটা চেয়ারম্যান বা ওখানকার যারা মাতবর, তারা কিন্তু বসে অনেক কিছু মিটমাট করে ফেলেন। এবং এরকম ঘটনাও ঘটেছে যে স্থানীয় হাসপাতালে এই জিনিসগুলোকে তো রেকর্ড রাখতে হয়, যদি অ্যাসল্ট হয় সেগুলোকে নর্মাল অ্যাসল্ট বলেও রেকর্ড করানো হয়, নারীটিকে দিয়ে নিয়ে এসে এলাকার ক্ষমতাশালী ব্যক্তিরাই করেন। সুতরাং বাংলাদেশে কতজন এরকম নির্যাতিত হচ্ছেন তার প্রকৃত সংখ্যাটা আমরা আসলে জানি না। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আপনি দেখেন এই ঘটনাটাও 1 মাস ধরে কেউ আমরা জানতে পারিনি বা দূরে কেউ জানতে পারেনি। আর আরেকটি ব্যাপার হলো যে লোকলজ্জার ভয়ে কিন্তু আমরা রেপের প্রকৃত কারণটা আমরা কখনোই জানতে পারি না, এবং রেপিস্টরা কিন্তু শাস্তি পেয়েছে সেরকম কোনো ঘটনা আমরা দেখি না। দ্যাটস ভেরি মাচ অ্যালার্মিং। খুব ভয়ঙ্কর ব্যাপার। আমার মনে হয় যে শুধুমাত্র আইন করে আসলে এই জিনিসটা বন্ধ করা তো সম্ভব নাই, আমরা জানি, কিন্তু সামাজিক ভাবে যদি জিনিসটাকে শক্তভাবে প্রতিহত না করা যায় তাহলে এটা কোনোদিনই হয়তো বন্ধ করা সম্ভব না। কারণ আমি জানি না প্রকৃত ঘটনাটা আসলে কত বড়, এটা আমরা কেউই জানি না, প্রকৃত সংখ্যাটা আসলে কত বেশি আর কি। এইটুকুই বলবো আর কি। কোয়েস আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ পয়েন্ট আউট করে বিষয়গুলো তুলে ধরার জন্য। আসলেই তাই, আসলেই আমরা খবর পাই না যে কত কিছুর সাথে ঘটছে। এবং আমরা আবারও তাই বলতে চাই যে ধর্মই একমাত্র ধর্ষণের জন্য কারণ না, কিন্তু ধর্ম হচ্ছে ধর্ষণ যে টিকে আছে এটাকে লিগ্যালাইজ করার অনেক বড় একটা কারণ, রাজনীতি এবং ধর্ম। তো তাহলে আমি একটা জিনিস ভুলে গেছি, বলবো। জানেন না, শেষের পথে। হ্যাঁ বলেন। হ্যাঁ, বাংলাদেশে ওই যে আপনার যখন রেপ কেসের একটা অপশন আছে, যদি আপনার ওইটা মামলা, বাংলাদেশের মামলার যে অপশন হচ্ছে কি বলা হয়েছে মীমাংসা, ঠিক আছে? তখন হয় কি, যদি যে রেপ হয়েছে সে যদি কোনো মামলা করে, এই মামলা চলাকালীন সময় তখন করে কি আপনার ওই যে বাদী পক্ষ বাদী বিবাদী ওরা করে কি এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আসে সামহাও, ভয়ভীতি দেখা হোক অথবা টাকা পয়সা দিয়ে হোক, বাবা মাকে আপনার ম্যানেজ করে। কারণ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে টাকা এবং আপনার ওই ক্ষমতা কাছে হার মানে আর কি। তখন আলটিমেটলি না এই কেসটা কিন্তু ডিসমিস হয়ে যায়, তখন এটা হয়তো মীমাংসার কারণে হয়। কিন্তু এই জিনিসটা না আমাদের দেশের বন্ধ হওয়া উচিত, কারণ এটা এই অপশনটা থাকা উচিত না। আমি এটা নিয়ে আসিফ ভাইয়ের বক্তব্য শুনবো। আমি সাথে অ্যাড করে দিই আসিফ ভাই, তাহলে আপনি কিছু বলার আগে একটা বিষয় অ্যাড করে দেই। আমার একটা পরামর্শ বা আমার একটা প্রস্তাবনা হচ্ছে, খুনের সমস্ত খুনের মামলা রাষ্ট্রপক্ষকে বাধ্যতামূলক চালাতে হবে। খুনের মামলা কখনো তার ভাই, তার স্ত্রী বা তার পরিবারের লোকজন করবে না। কেউ খুন হলে অটোমেটিক রাষ্ট্রের কাছে মামলা চলে যাবে, রাষ্ট্র খুনের মামলা চালাবে। এটা একটা সিস্টেম করা হচ্ছে। আরেকটা হচ্ছে এই যে ধর্ষণের ক্ষেত্রে, ধর্ষণ যেহেতু হচ্ছে একটা বাংলাদেশের জন্য সমস্যা। একটু থামাই, এখানে সমস্যা আছে। সমস্যা কি, আপনার এইসব মামলা যেমন যদি পুলিশ মন্তব্যের সময় দিন সাইদ ভাই, এটা মন্তব্যের সময় দিন। আমি পয়েন্ট নাম্বার 1 হচ্ছে খুনের ব্যাপারটা। এটা যদি আজকে ডিসকাস না করেন আরেকদিন করেন। খুনের ব্যাপারে আমার ওই প্রস্তাবটা, এটা আজকে ডিসকাস না করলে সমস্যা নেই, আরেকদিন করেন। না, আমি খুনের কথা বলছি। খুনের বেলায় আমি বলেছি মামলাটা যেন রাষ্ট্রপক্ষের কাছে চলে যায়। যে কেউ খুন হলে
তার পরিবার যেন তার জন্য মামলা করতে না হয়, মামলাটা যেন এখানে ভুল আছে মতলব, আমি সেটা বলতে চাচ্ছিলাম। ভুলটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশে পুলিশবাদী কেস হলেও, রাষ্ট্রপতি কেস হলেও কিন্তু মীমাংসার সুযোগ আছে, এটাই আমি আপনাকে বলার চেষ্টা করি। আমাদের ঠিক আছে, তাহলে ওইটা তো ঢুকবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্ষণ হইলেও আমি চাচ্ছি সেম ভাবে, যেহেতু ধর্ষণ বাংলাদেশের একটা বড় একটা সমস্যা, মানে খুনের চাইতেও বড় সমস্যা হচ্ছে ধর্ষণ সারা বাংলাদেশে, মানে পুরা ধর্ষণের মানে মেলা লেগে গেছে। ধর্ষণের ক্ষেত্রে প্রত্যেকটা ধর্ষণ মামলা সরকারবাদী। এই দুইটা আমার প্রস্তাবনা। আসলে মূলত কথাটা একই, না মাতু ভাই, একটু বুঝতে পারছেন না, ওখানে একটা প্রবলেম আছে। মীমাংসা অযোগ্য হতে হবে। শুনে নেন সাইদ ভাই, পয়েন্টটা শুনে নেন। ওকে সরি, হ্যাঁ বলেন প্লিজ একটু পয়েন্টটা শুনে নেন সাইদ ভাই প্লিজ। আমি বলেছি দুইটা ক্ষেত্রে, ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে মামলাগুলো সরকারবাদী করা যায় কিনা, এটা হচ্ছে প্রস্তাবনা। এটা করলে সেটার ভালো বা মন্দটা আপনারাই বললেন। 2 নম্বর কথা হচ্ছে যেটা সাইদ ভাই বললো, যে সরকারবাদী করুক আর মানুষবাদী করুক, যেই বাদী হোক না কেন, সেখানে মীমাংসার সুযোগ না রাখা, খুন এবং ধর্ষণ এই দুইটার বেলাতেই। এই দুইটা মানে পয়েন্ট হচ্ছে এই দুইটা নিয়ে এবার আপনারা সাইদ ভাই, আপনি ঠিক আছে, আপনি প্রথম বলেন, এরপরে আসিফের কাছে যাই। বলেন এবার সাইদ। আচ্ছা, সাইদ ভাই বোধহয় শুনতে পাচ্ছে না, অমিত ভাই কিছু বলতে চাচ্ছে, আগে আসিফ ভাইয়ের কথা। সরি মিউট ছিলাম আর কি। আমি বলতে চাচ্ছি, হ্যাঁ আপনার কথা ঠিকই আছে। আপনার লোকে আসলে এখানে শুধু ওই শুধু খুন আর ধর্ষণ না, আপনার যেসব কেসে আপনার মানে ক্রিমিনাল কোর্ট কেস গুলো আছে, সেটা আপনার কোর্ট মারফত হোক অথবা আপনার পুলিশবাদী হোক, হ্যাঁ অবশ্যই পুলিশবাদী রাষ্ট্রপক্ষ, মীমাংসার সুযোগ মানে কোথাও করা যাবে না। এবং এই ধরনের কেস অবশ্যই আপনি আপনার সাথে একমত যে এই ধরনের কেস অবশ্যই রাষ্ট্রপক্ষের মাধ্যমে হতে হবে। আচ্ছা, আমরা এবার আসিফ ভাইয়ের কথাটা শুনি, এরপরে অমিত ভাই আপনার কাছে ফিরছি। হ্যাঁ, আসিফ ভাইয়ের কথাটা শুনি। ছোট একটু কথাই বলবো যে সাইদ ভাই যে কথাটা বললেন যে ধর্ষণের পরে যে মীমাংসা, বিষয়টা কিন্তু ইসলামে আছে, মানে খুব ভালোভাবেই আছে। এখানে যেহেতু ধর্ষণের সম্পর্কে সরাসরি কোরআনের কোনো আয়াত নাই, ধর্ষণের শাস্তি বা ধর্ষণের জিনার কথা বলা আছে, ধর্ষণের কোনো আয়াত নাই, ধর্ষণ বিষয়ে কোনো ধরনের কিছু নাই, কোরআনে বলা নাই। তো সূরা মাইদার 33 নম্বর আয়াতটাকে এখানে উল্লেখ করা হয় ধর্ষণের ক্ষেত্রে, যে এটা হচ্ছে ফিতনা ফাসাদ করা, ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত করে ধর্ষণের ফয়সালাটা আর কি করা হয়। এই সূরা মাইদার 33 নম্বর আয়াতের পরের আয়াতেই, সূরা মাইদার 34 নম্বর আয়াতেই যে জিনিসটা বলা আছে, একটু আমি পড়ে শোনাচ্ছি। 34 নম্বরে বলা আছে, কিন্তু যারা তোমাদের গ্রেফতারের পূর্বে তওবা করে জেনে রাখো আল্লাহ ক্ষমাকারী দয়ালু। মানে আপনাকে যদি গ্রেফতারের পূর্বে যদি সেই ধর্ষণকারী তওবা করে ফেলে, তাহলে এই জিনিসটা মাফ হয়ে যায়, এই জিনিসটা ক্ষমা হয়ে যায়। এবং মুয়াত্তা মালিকের একটা হাদিস আছে, সেই হাদিসে জবরদস্তি জিনার পরে কিভাবে ফয়সালা করতে হবে সেই বিষয়ে বলা আছে, যে জবরদস্তি সেটার পরিচ্ছদটি হচ্ছে এটা, কোন স্ত্রীলোকের সাথে জবরদস্তি জিনা করিলে তাহার ফয়সালা, এই ফয়সালাটা কি, তাকে মোহর দান করতে হবে, সেই নারীটাকে মোহর দান করতে হবে, মোহরের টাকাটা পরিশোধ করতে হবে, তাহলে শাস্তিটা কমে যাবে, শাস্তির ক্ষেত্রে সেটা কম শাস্তি হবে। এই জিনিসটা কিন্তু ইসলামে আছে। তো সাইদ ভাই যে জিনিসটা বলছেন, বাংলাদেশের যে আইনটা, বাংলাদেশে যে জিনিসটা আসলে প্রচলিত আছে, এটা একটা ইসলামিক ট্র্যাডিশন। ওয়াও অথচ এখানে তো ক্লিয়ারলি বলা, আল্লাহ ও রাসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করা হয়, তাদের কথা বলা হচ্ছে ক্লিয়ারলি তো এখানে বলা যে আল্লাহ আর রাসূলের সাথে, মানে এখানে তো আল্লাহ রাসূলের সাথে সংগ্রাম করলো না সে, এবং দেশে তো সে হাঙ্গামাও সৃষ্টি করলো না। এবং যদি সেটাও হয়েও থাকে, মানে যদি এটা মেনেও না হয়, এই যে পরের আয়াতেই যারা তোমাদের গ্রেফতারের পূর্বে তওবা করে আল্লাহ ক্ষমা করে দেয়, মানে মুমিন ভাইরা, আ বেল মুঝে মার মুমিনের অপর নাম। এই যে যারা এই যে নতুন নতুন পেজ খোলেন ভাই, কেউ যদি থাকেন, এই যে যেমন একজন নাকে দড়ি বাঁধা উটের পিঠে চড়ে চমৎকার একটা পেজ খুলেছেন, চমৎকার একটা মানে অসাধারণ একটা পেজ, অ্যাক্টিভিটি গুলো অসাধারণ। আপনারা চাইলে পেজটা ফলো করতে পারেন, লাইক করতে পারেন, পেজের কন্টেন্ট গুলো অসাধারণ হয়, তাদেরকে পরামর্শ দিতে পারেন কিভাবে আপডেট করা যায়। তো এরকম মনে হয় আরেকটা পেজ যদি কেউ খোলেন, এরকম সময় চলে আসছে যে আ বেল মুঝে মার, মানে নিজেরাই নিজেদেরকে নিজেরা যেচে অপমানিত করছে, যে আসো আমাকে অপমানিত করছো না কেন, আসো স্ক্রল করে একটু উপরে দেখো, স্ক্রল করে উপরের ছবিটা দেখাও, হ্যাঁ উপরের ছবিটা দেখো, কেন দেখানো হচ্ছে না, টাকলা ছবিটা কেন দেখানো হচ্ছে না, দেখাও না প্লিজ দেখাও ছবিটা, কেন দেখাচ্ছে না প্লিজ, আ বেল মুঝে মার। তো আমার মনে হয় আসিফ ভাই, ইটস এ হাই টাইম। আচ্ছা, অমিত ভাইয়ের কাছে যাই তাহলে। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মার্ডারের যে কথাটা বললেন সেটা ঠিক আছে, সেটা ডেফিনেটলি রাষ্ট্র সেটা করতে পারে, মানে সেটা কেস করতে পারে।
পারে, সেটা সেই ইয়েটা চালাতে পারে। কিন্তু ওখানে কতগুলো প্রবলেম অবশ্যই হয়, সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড নাকি মার্ডার নাকি ম্যানস্লটার, অনেকগুলো যে বিভিন্ন ধারা আছে, কোন ধারাতে সেটা পড়বে সেটা পরের ব্যাপার, সেটা ইয়ে করতে পারে। কিন্তু এই রেপের ক্ষেত্রে একটা অসুবিধা হয় কি, যেটা ভারতবর্ষে আমরা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি। আমি যখন ফরেন্সিক মেডিসিনে কাজ করতাম, যখন আমাদের কিছু কিছু ওই কাজ করতে হতো আর কি, শিখতে টিখতে হতো, তো তখন দেখতাম এরকম যে মার্ডারের যে সরি ইয়ের যে কেসগুলো আসতো, এই রেপের যে সমস্ত কেসগুলো আসতো, কেসগুলো এরকম প্রমাণিত, এরকম দেখা যাচ্ছে যে মানে এটা খুব মানে ওভারটলি এরকম প্রমাণিত, বোঝাই যাচ্ছে যে মানে এখানে ইয়ে রেপ হয়েছে, একটা ফোর্সফুল একটা অ্যাসল্ট সেখানে হয়েছে, একটা তার যে মাসেল টিয়ার আছে, তার ইনজুরি আছে ভালোই। তো সেই সমস্ত কেসগুলো আমরা যখন শুনতাম যে এই কেসগুলো আলটিমেটলি কি পরিণতি হয়, সেখানে অনেক সময় দেখা যেত যদি একটু হোমরা চোমরা কেউ হয়, এমএলএ এমপি বা এই ধরনের কেউ, তারা কি করতো, তারা এদেরকে পয়সা দিয়ে এই কেসগুলো উইথড্র করাতো। গ্রাউন্ডটা কি থাকতো অনেক সময় যে এই যে এটা একটা সম্মতি ছিল, শুধুমাত্র অ্যাসল্ট বা এই ধরনের কোনো কিছু ইয়েতে তাদেরকে যদি বুক করাই হতো সেরকমই করা হতো, অধিকাংশ ক্ষেত্রে এইগুলো ইয়ে হয়ে যেত। এবার এইখানে এটা একটা প্রবলেম যে মীমাংসাটা যেটা বলছেন যে এটা একটা করতে গেলে একটা অসুবিধা হচ্ছে যে কেউ যদি একটা যার উপরে ইয়ে হয়েছে, অত্যাচার হয়েছে, তাকে যদি বলা হয়, তাকে যদি ভয় দেখানো হয় যে তুই এরকম কর, নইলে তোর মানে তুই বল যে সম্মতি আছে বা এরকম কিছু, শুধুমাত্র সে বললো যে সম্মতি আছে এবং কেস উইথড্র হয়ে গেল, এবং খুব একটা লাইট একটা ইয়েতেই তার হয়তো বুক হলো সে। এবার এখানে একটা প্রবলেম কি, এই গোটা ব্যাপারটা একটা অসুবিধাটা কোথায়, এখানে এই যে প্রসিডিং, যেটা প্রথমত কোর্ট প্রসিডিং এ তো অনেকটাই ঝামেলা আছে, সেখানে অনেক ইয়ে আছে, এবং এই অনেক সময় দেখা যায় যে এই সাক্ষীদেরকে, এই ভিকটিমদেরকে প্রপার একটা ইয়ে দেওয়া হয় না, একটা তাদেরকে একটা গার্ড দেওয়া হয় না, তাদেরকে তার নিরাপত্তাগুলো মেনটেন করা হয় না, সেটাও খুব মানে জরুরি। আর তারপর আমাদের তো সোসাইটি তো এই যে এই শেমিং ব্যাপারটা তো আছেই। আপনারা হয়তো এই জিনিসগুলো দেখেছেন, দেখে খুবই ইয়ে হয়েছেন, কিন্তু আমরা তো এই মেডিকেলে তো কাজ টাজ করেছি, এই ধরনের জিনিস তো আমরা রেগুলারলি দেখতাম। আরো একটা গল্প বলি, সাউথ ইন্ডিয়াতে এরকম আছে কতগুলো ঘটনা ঘটেছিল। আমি তখন সাউথ ইন্ডিয়াতে, আমি তখন কাজ করতাম, একটা কোম্পানিতে কাজ করতাম। তা এই তামিলনাড়ুর ওদিকে একটা এরকম ঘটনা ঘটে, এরকম একটা গ্যাং রেপের ঘটনা ঘটে। গ্যাং রেপের ঘটনাটা সামনে আসে কিভাবে, প্রায় মাস 6 বাদে যে ভিডিওগুলো তুলেছিল তারা পর্নোগ্রাফিক সাইটে সেগুলো আপলোড করে, এবং সেখান থেকে সেই জিনিসগুলো ভাইরাল হয়, সেখান থেকে বেরিয়ে সেখানে এগুলো আসে। শুধু এখানেই নয়, মানে আপনি হয়তো, আমি জানি না যে এই ঘটনাটা তো সেরকম হয়েছে কিনা, তা অধিকাংশ ক্ষেত্রে এরকমই দেখা যায় যে কেউ হয়তো গ্যাং রেপ হয়েছে, তাদের ছবিগুলো তোলা হয়েছে, তুলে সেগুলো পর্নোগ্রাফিক সাইটে সেগুলো আপলোড করা হয়েছে, এবং সেখান থেকে পরবর্তীকালে কেউ হয়তো দেখে সেখান থেকে ইয়ে করা হয়েছে, সেখান থেকে হয়তো অনেক সময় রিপোর্ট হয়, সেগুলো এরকমও হয়ে থাকতে পারে। এই জিনিসটা খুব একটা নতুন নয়, এই জিনিসটা, এই রোগটা তো ইয়েতে আছেই, এই রোগটা তো আমাদের সমাজে তো আছেই। সেই রোগের নির্মূলে মানে সেই রোগটাকে নির্মূল করতে হলে তার ইয়েতে তো যেতে অবশ্যই হবে। তার জন্য আমাদের যে শাসন ব্যবস্থাটা, সেটা আরেকটু কংক্রিট হওয়া দরকার। আমার মনে হয় জিনিসগুলো আরেকটুখানি আপগ্রেডেশন একটুখানি হওয়া দরকার, এবং যে ইনফ্লুয়েন্স গুলো থাকে, যে প্রভাবগুলো থাকে, যে প্রতিপত্তিশালী ব্যক্তিদের যে প্রভাবগুলো থাকে, সেইগুলো কিছুটা সরকারের এগুলো ভেবে, সমস্ত দিকই মানে সব জায়গাতেই সরকারের সেইগুলো মাথায় রেখে সেইগুলোকে কিছুটা খর্ব করার মতো, বা কিছুটা একটা প্রোটেকশন দেওয়া, একজন ভিকটিমকে বা তার সাক্ষীকে একটু প্রোটেকশন দেওয়া, সেগুলো খুবই জরুরি। দ্যাটস অল, থ্যাংক ইউ। আচ্ছা, আসিফ ভাই আরো কিছু বলতেন এই বিষয়ে? আচ্ছা, অমিত ভাইয়ের ওই বিষয়ে আমার একটা মন্তব্য ছিল যে আচ্ছা, আইনগতভাবে তো সাংবিধানিক ভাবে তো বিচার বিভাগ, আইন বিভাগ আলাদা থাকার কথা, তাই না? তারপরে ইয়েটা মানে এগুলো সব আলাদা থাকার কথা না, ফেডারেল হওয়ার কথা না? মানে আমার মনে হয় যে আসিতে আমি বুঝে গেছি, আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনি বুঝে গেছেন। ঠিক আছে, এনিওয়ে, মানে সেখানে তো আর এই যে এমপি মন্ত্রিত্ব সুযোগ খাটানোর কোনো সুযোগ নাই ব্যাপারটা বুঝতে। হ্যাঁ, নিশ্চয়ই, একদম সত্যি কথা বলেছে। এবার দেখুন, ব্যাপারটা মানে এরকম বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমি নিজেও জানি, ইভেন যে আমাদের যে প্রফেসর ছিলেন, তাকেও এসে থ্রেট দিত, জানেন তো, যে এরকম রিপোর্ট লেখা যাবে না, পুলিশ এসে থ্রেট দিত, এমএলএ এমপি এসে থ্রেট দিচ্ছে, এরকম থ্রেট দিচ্ছে, কি করবে বলুন? এক্স্যাক্টলি। তো আসিফ ভাই বা সাইদ ভাই বা কোয়েস আলী ভাই আরো কিছু বলতেন আজকের মাতু ভাই, আমি একটা জিনিস এখানে একটু যোগ করতে চাই। অমিত দা যেটা বললেন, আমি এখান থেকে আরেকটা কনক্লুশনও আমি আগেও বলেছি, যেটা আমার মনে হচ্ছে যে কখনো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আইন করে শুধুমাত্র এটা বন্ধ করা তো সম্ভব না। এটা হয়তো বা অনেকেই জানেন বা একমত হবেন, শুধুমাত্র আইন করে এটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব না। কারণটা কি, আমি একটা ঘটনা বলতে আসলে ভুলে গেছি। এই যে সিলেটে 2 দিন আগে একটা রেপ হলো না, আপনারা তো
এই যে সংবাদপত্র হইচই হয়ে একাকার হয়ে যাচ্ছে। আমি মানে অনেকের কাছেই শুনেছি যে সেই ওই জায়গাটাতে এরকম ঘটনা খুবই স্বাভাবিক। ঠিক আছে, মানে যারা ওখানকার বাসিন্দা অনেককেই আমি ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছি, এর আগেও শুনেছি যে ওইখানে এরকম ঘটনা খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু বেশিরভাগ সময় হয় কি, প্রেমিক প্রেমিকা বা এ ধরনের কোনো মানুষজন বা হয়তোবা খুব ক্ষমতাশালী কেউ সেখানে যে আটকা পড়েননি, তাই এই ঘটনাটা এতদিন ধরে বের হয়ে আসেনি, বা অথবা তাদের মধ্যে হয়তো বৈবাহিক সম্পর্ক ছিল না, যেই কাপড়টা ঘুরতে গেছে সেই কারণে তারা বাধ্য হয়েছে এটা লুকিয়ে রাখতে, সামাজিক ভাবে হেয় হওয়ার ভয়ে বা অন্য কোনো কারণে। হ্যাঁ, যে সামাজিক ভাবে হেয় হওয়ার কারণটাই এখানে মূল, যে তার বাসায় জানাতে পারছে না। কিন্তু এই ঘটনাটা সেখানে অহরহ ঘটে এবং এই ঘটনাটা সেই দিন বের হয়ে এসেছে। হ্যাঁ, শুধুমাত্র এটা আইন দিয়ে এটা কখনোই ঠেকানো সম্ভব না, কারণ যদি সামাজিকভাবে আমরা এই জিনিসটা একসেপ্ট করতাম যে না, রেপ ইজ রেপ, সেটা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে হোক, যেইখানেই হোক না কেন বা যেটাই হোক না কেন, এটা কোনো লজ্জার বিষয় না, বরঞ্চ এটা প্রতিবাদের বিষয়, প্রতিরোধের বিষয়। এটার জন্য মেয়েটা এবং তার ফ্যামিলি কোনো হ্যারাসমেন্টের শিকার হবে না। এই ধারণাটা যদি আমাদের সামাজিকভাবে না ঢুকে, হাউ ক্যান আপনি আইন দিয়ে আমরা কিভাবে করবো? কারণ আইন দিয়ে তো আপনি হচ্ছে যে চাপ দিয়ে তো সে, যেমন ধরেন যে আপনি একটা মামলা হলো, মীমাংসা ধরেন হলো না, কিন্তু ভিতরে ভিতরে ভিকটিমকে চাপ দেওয়া হচ্ছে, তখন সে মামলাটা তুলে নিবে, যে তুই তুলে নে, নাইলে তোকে আবারও রেপ করবো, এরপরে যদি না শুনিস তাহলে তোকে মেরেই, তখন সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব সমস্যা, যে শুধুমাত্র আইন দিয়ে আসলে কিন্তু সম্ভব না। মানে আমি এটাই বলতে চাচ্ছিলাম আর কি। মাতুবে আমি বলবো একটু, আমি আরো একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, আপনারা হয়তো জানেন, আমাদের এই বিচার প্রক্রিয়াটা চেঞ্জ করতে হবে। আপনি জানেন না জানি না, রেপ কেস ধরনের কোনো ঘটনায় একটা মেয়ের ভেজানা যত লুজ তত মানে একটু ইয়ে পায়, মানে মানে আসামি একটু ছাড় পায়। যেমন 2 ফিঙ্গার লুজ, 4 ফিঙ্গার লুজ, এর টার্ম আছে, খুব জঘন্য যেটা। এটা তুলে দেওয়া হয়েছে সাইদ ভাই, এটা বাংলাদেশ থেকে আপাতত বন্ধ রাখা হয়েছে, 2 ফিঙ্গার টেস্ট। ভালো, যাকে একটা এছাড়াও এছাড়াও সেই নারীকে যেভাবে জেরা করা হয়, খুব তাকে মানে নাজেহাল করে দেওয়ার, মানে চারিত্রিক বিষয়ে আপনার নাজেহাল করা হয়। আসলে তার মানে দেখাচ্ছে যে মেয়েটা চারিত্রিকগতভাবে সমস্যা, তো ওকে কাইন্ড অফ ওকে, তো সাধারণ মানুষ। সেটার একটা ধারাও আছে, আমি ধারাটা এই মুহূর্তে মনে করতে পারছি না সাইদ ভাই, ওটার একটা ধারাও আছে যে নারীটাকে যদি দুশ্চরিত্র প্রমাণ করা যায় তাহলে এই মামলা থেকে অব্যাহতির সুযোগ থাকে। কিন্তু রেপ যে রেপ, এই জিনিসটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। হতে পারে সে দুশ্চরিত্র, হতে পারে সে প্রস্টিটিউট, বাট যে রেপ এই জিনিসটা আমাদের মানে সমাজে জিনিসটা ইয়ে করতে হবে, মানে আইন ব্যবস্থায় আর কি এই জিনিসটা সংযুক্ত করতে হবে। আপনি যেগুলো বললেন তার সাথে এই জিনিসটা মনে হয় অ্যাড করা দরকার। এক্স্যাক্টলি। শেষ কথা এটাই বলতে চাই যে যারা মনে করে ধর্ষণ রোধে হচ্ছে লাগবে, শরিয়া আইন লাগবে, তারা জানেই না যে আসলে ধর্ষণের কোনো শরিয়াবি শাস্তি নাই। আর যে 4 জন সাক্ষীর বিষয় আছে, সুরমা দানিতে যেভাবে সুরমা শলাকাকে প্রবেশ করতে দেখে, সেইভাবে পুরুষটাকে তার পুরুষাঙ্গ নারীর ওই অঙ্গে প্রবেশ করতে দেখেছে এইরকম 4 জন সাক্ষী লাগে, এটা হাদিসের কথা। তো সেই রকম 4 জন সাক্ষী ওয়ালা বিচার ব্যবস্থা আপনারা চান কিনা আপনারা ভেবে দেখবেন। আর কারো কেউ কি কিছু বলতেন? আসিফ ভাই কিছু বলতেন বা অমিত ভাই আরো কিছু বলতেন? আমি কনক্লুডিং বক্তব্য দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে শেষ একটু কথা বলি, যে আমার মনে হয় যে ধর্ষণের সাথে সবচেয়ে বেশি যেই জিনিসটা সম্পর্কিত সেটা হচ্ছে গিয়ে সতীত্বের ধারণা। এই সতীত্বের ধারণাটা যতদিন টিকে থাকবে মানুষের মধ্যে, মেয়েদের সতীত্বের ধারণা, মেয়েদের ভ্যাজাইনার যে সতীচ্ছেদ থাকে সেটাকে যে আসলে মানে মুমিন ধর্মান্ধরা সেটাকে আসলে জাতীয় পতাকা হিসেবে মনে করে এবং সেটাকে অক্ষত রাখতে হবে যেভাবেই হোক, এবং সেইটাকে ভাঙাটা যে একটা কৃতিত্বের ব্যাপার বলে মনে করে, প্রথমবার সেটা ভাঙতে পারাটা এটা একটা কৃতিত্বের ব্যাপার। এই ধারণাটার সাথে ধর্ষণের সরাসরি সম্পর্ক আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই সতীত্বের ধারণাটা এখানে ধর্ষণের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ধারণাটাকে যতদিন পর্যন্ত আক্রমণ করা না যাবে, নারীর সতীত্ব, নারীর চরিত্রের সাথে ভ্যাজাইনার সম্পর্ক, নারীর চরিত্রের সাথে সে কতখানি মানে চাকরি বাকরির ক্ষেত্রে কতখানি সৎ, কতখানি দুর্নীতি মুক্ত, সেইগুলোর চিন্তা না করে যতদিন পর্যন্ত নারীর চরিত্রকে শুধুমাত্র ভ্যাজাইনার উপরে মানে করা হবে, ভ্যাজাইনাটা অক্ষত কিনা, ভ্যাজাইনাটা অক্ষত বা একজন মাত্র পুরুষ সেই ভ্যাজাইনাটাতে করেছে কিনা, এই জিনিসটা যতদিন পর্যন্ত থাকবে ধর্ষণটা ততদিন পর্যন্ত টিকে থাকবে এবং ধর্ষণের বিরুদ্ধে আসলে কিছুই ফলপ্রসূ হবে না। এই কারণে সতীত্বের ধারণাটাকে সমাজ থেকে তুলে দেওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি বলে আমি মনে করি। এটা নিয়ে পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত আলোচনা করবো, আজকে এইটুকু বলে গেলাম। আমাদেরও এই বিষয় নিয়ে আরো কথা বলতে হবে, এই ধারণাগুলো থেকে মানুষকে বের করে আনতে হবে, যে এবং এই যে নারীদের প্রতি যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো এভাবে কমিয়ে আনা হয়তো সম্ভব হবে। আর চিন্তা ভাবনাটা আস্তে আস্তে যদি কমতে শুরু করে, এরপরে এই ধরনের ইনসিডেন্ট গুলো কমতে শুরু হবে। হ্যাঁ, আমরা ইমিডিয়েটলি অনেকেই অনেক কিছু করতে চাই, তাদের জন্য পরামর্শ হচ্ছে ব্যক্তিগতভাবে করবেন, কোনো মাধ্যম ছাড়া ব্যক্তিগতভাবে ওই পরিবারকে যেভাবে খুঁজতে হয় খুঁজে নিয়ে ব্যক্তিগতভাবে সাহায্য করবেন প্লিজ, মাধ্যমের মাধ্যমে
নয়। আর হচ্ছে আমরা বিশেষ করে আমরা যারা আছি এখানে, যারা এই যে অ্যাক্টিভিজমটা করছি, তারা আসলে ব্যক্তিগতভাবে আমরা তো চাইলে তো অনেক আরো অন্য কিছু নিয়েও করতে হবে, মানে করতে গেলে তো শেষ করা যাবে না। প্রায়োরিটি কোনটাকে বাদ দিয়ে কোনটাকে দিব, খুনকে বাদ দিব, ধর্ষণকে বাদ দিব, কোনটাকে বাদ দিয়ে কোনটা শুরু করবো আগে? ব্লাসফেমির কারণে মার্ডার করেছে এরকম লোকের বিচার আগে করব, মানে কার বিচারটা আগে করবো? মানে শেষ কুলাতে পারবো না। এই কারণে ভাই আমরা বেছে নিয়েছি যে আমরা সবকিছুকেই একসাথে করে সবকিছুর বিরুদ্ধেই কথা বলবো, এবং সেটা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মানুষের চিন্তা ভাবনা নিয়ে কথা বলা, মানুষের এই যে বেশি বিভিন্ন এরকম টপিক গুলো নিয়ে কথা বলা, ধর্ম, বিজ্ঞান, যুক্তি, দর্শন, রাজনীতি, এইসব মোরালিটি, এইসব বিষয় নিয়ে কথা বলা, এবং আমরা সেটাই করছি। তো আলটিমেটলি যদি মনে হয় যে আমরা কিছুই করছি না, দ্যাটস ফাইন। আমাদের আপনাদের সার্টিফিকেটের দরকার নাই যে আসিফ মহিউদ্দিন, উই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট আসিফ মহিউদ্দিন ডিড এ ফ্যান্টাস্টিক জব। আমাদের এই সার্টিফিকেটটার দরকার নেই আসলে, সত্যি বলতে। নিজের কাছে আমাদের কতটুকু সন্তুষ্টি পাচ্ছি সেটাই আমাদের কাছে বেশি বড়। আমরা চাচ্ছি আমাদের সর্বোচ্চটা আমাদের সীমার মধ্যে আমরা দিতে পারছি কিনা বা করতে পারছি কিনা, সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাব।